আপু কত রকম চলে গেছিলাম। বাড়ির সামনে আসতেই একদম অবাক হয়ে গেছি। পুরো বাড়িতে সাজানো আছে বিভিন্ন রকমের বাতি আর ফুল দিয়ে। গেটে সাজানো দেখে বুঝলাম বড় কোনো অনুষ্ঠান আছে, কিন্তু কিসের অনুষ্ঠান? আপু তো 2 দিন আগে আমার সাথে দেখা করেছিল, তাহলে সেদিন সে কেন বলেনি আমাকে এই কথা? ভিতরে যাব কি না ভাবছিলাম, গেটের সামনে দাঁড়িয়েই তখন পিছন থেকে কেউ একজন আমাকে ধাক্কা দিল। কি মশাই, কি চাই এখানে? 14 থেকে 16 বছরের একটা যুবক ছেলে বলল কথাটা। আজ এখানে কিসের অনুষ্ঠান? আমার ছোট খালামণি নিহার বিয়ে। ছেলেটার মুখে এমন নিউজ শুনে আমি তো অবাক হয়ে গেলাম। তা আপনি কে, আর এখানে কি চান? আমাকে তুমি চিনবে না? তোমার খালামণিকে গিয়ে বলো তার কলিজা চারা পেয়েছে। মানে কি? যা বলছি তাই করো। আম্মু, আম্মু, নানা ভাই। বলে চিৎকার করতে করতে বাড়ির ভিতর গেল। মিনিট খানিক পর পরিবারের সবাই এখানে হাজির, শুধু ছেলেটার খালামণি ছাড়া। বাড়ির কর্তা মানে আমার বাবা রায়হান সাহেব আমাকে দেখতেই রেগে বলে উঠলেন, এখানে কি চাই? তোমাদের দেখতে এসেছি বাবা। আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আমি পরিবারের সন্তান। এই পরিবারের সন্তান আজ থেকে 10 বছর আগে মারা গেছে। আম্মুর মুখে এত বড় কথা শুনে আমার চোখের বাদ যেন আর মানছে না। তোমাদের সবার মনে আমার জন্য এখন অনেক রাগ জমে আছে। রাগ তো তার উপর করা যায় যে বেঁচে আছে, মরা মানুষের উপর আবার কিসের রাগ? কথাটা বললেন আমার বড় আপু নীলা। আপনি এখন এখান থেকে যেতে পারেন, বরযাত্রী আসার সময় হয়ে গেছে। ওরা এখানে আপনার মতো খুনিকে দেখলে বিয়ে ভেঙে দিবে। জি অবশ্যই চলে যাব। তার আগে আমি আমার কলেজের টুকরোর সাথে একবার দেখা করতে চাই। কার সাথে? নিহার সাথে দেখা করতে চাই। সে এখন দেখা করতে পারবে না। আপনি এখান থেকে ভালোই ভালো যাবেন, নাকি আমি লোক ডাকবো? ডাকতে হবে না, আমি নিজে চলে যাচ্ছি। বলে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরোতে লাগলাম। বাড়ির গেট পেরিয়ে যেতেই নিহা আসলো সেখানে। আম্মু, কে আসছিল? জানি না কে আসছিল। লুকিয়ে চোখের জলটা মুছে বললেন, কে আসছিল আপু? শুনলি না আম্মু কি বললো? আমরা কেউ জানি না কি আসছিল। নিহা সবাইকে জিজ্ঞাসা করলো, কেউ উত্তর দিল না। তখন শেষমেশ নীলাপুর ছেলে অনেকে জিজ্ঞেস করলো, কথা শুনে বুঝতে পারলাম সে যেই হোক না কেন এই বাড়ির কোনো সদস্য। তোকে কি কিছু বলেছিল? প্রথমে আমি যখন তাকে গেটের সামনে দেখি তখন বলেছিল তোমাকে গিয়ে বলতে তোমার কলিজা আজ জেল থেকে ছাড়া পেয়েছে। নিহা চোখ টলমল জল ছাড়া মুখে হালকা হাসি নিয়ে ছোট করে বলল, ভাই, আম্মু, নানা ভাই, নানু সবাই মিলে তাকে তাড়িয়ে দিল কেন? সে কোন দিকে গেছে? এই তো একটু আগে ডান দিকে গেল। অনিকের কথা শেষ হতেই নিহা এক দৌড়ে গেটের কাছে চলে যায়। তখন পিছন থেকে আব্বু ডাক দিয়ে বললেন, এখানে কি করছো? বরযাত্রী আসার সময় হয়ে গেছে। ভাইকে তোমরা তাড়িয়ে দিলে কেন? চোখে টলমল পানি নিয়ে অভিমানী সরে বললো কথাটা। কে ভাই? কার ভাই? তুমি জানো না তোমার ভাই আজ থেকে 10 বছর আগেই মারা গেছে। মারা গেছে তোমাদের জন্য হতে পারে, কিন্তু আমার জন্য আমার ভাই এখনো বেঁচে আছে। নিহার মুখে এমন কথা শুনে আব্বু তার কাছে এসে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। বেশ তর্ক শিখে গেছিস, চুপচাপ রুমে গিয়ে এখনই রেডি হ, একটু পরে বরযাত্রী আসবে। আমি কবুল বলার সময় আমার ভাই আমার সামনে না থাকলে কবুলের 10 সেকেন্ডের পর আমি বিষ খাবো। এখন আমি জানি না তোমরা কিভাবে আমার ভাইকে আমার সামনে নিয়ে আসবে। বলে গাল ফুলে চলে যায় নিহা সেখান থেকে। সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। এদিকে আমি হাঁটছিলাম নতুন কোনো ঠিকানার উদ্দেশ্যে। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে শহরের মধ্যবিন্দুতে একটা বেঞ্চে এসে বসলাম। তখন কয়েকটা গাড়ি এসে আমার সামনে থামলো। দেখে মনে হচ্ছে এটা কোনো বিয়ের বাড়িতে যাবে মনে হয়, কিন্তু এখানে সে কেন থামলো? তখন দেখি একটা গাড়ি টায়ার পাঞ্চার হয়েছে। যে গাড়িটা নষ্ট হয়েছে সেটাকে দেখে সব গাড়ি চলে গেল। ড্রাইভার টায়ার চেঞ্জ করছিল, খুব গরম হয়েছিল, তাই গাড়িতে থাকা সবাই বের হয়ে গেছে। প্রায় 10 থেকে 12 জন, তাদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। আমি একসাথে এতগুলো মেয়েদের দেখে সেখান থেকে উঠে গেলাম। ফুটপাতে আরো মানুষজন হাঁটছিল। সবার ভিড়ে কাটিয়ে যাওয়ার সময় অনিশ্চয় শর্তে একটা মেয়ের বুকের সাথে আমার হাতটা লেগে গেল। সরি।
বেয়াদবের বাচ্চা, গালি দিলেন কেন? লুচ্ছামি করছিস, তার উপরে গলাবাজি। দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে চিৎকার চেঁচামেচি করে মেয়েটা সেখান থেকে অনেকগুলো মানুষের ভিড়ও জড়ো হলো। এদের মতো লুচ্চাদের জন্য আজ মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আমি দেখি নাই, সরি বললাম তো। প্রথমে ইচ্ছা করে আমার সাথে লুচ্ছামি করছে, আবার এখন আপনাদের দেখে সরি বলছে। আপনারাই বলুন, এর কি করা যায়? তখন ভিড় থেকে একটা লোক এসে বলল, মারো শালা বদমাইশ বেটাকে। লোকটার কথা শুনতেই আমার কথা কেউ কানে না নিয়ে ঝাঁপিয়ে পড়লো সবাই আমার উপর। কারো খুশি আর কারো রাতে খেয়ে পড়ে গেলাম মাটিতে। সবাই মিলে আমাকে গণধোলাই দিল প্রায় 10 মিনিট। আমাকে আধমরা বানিয়ে সবাই চলে গেল। রক্তাক্ত অবস্থায় পড়ে রইলাম আমি মাঝ রাস্তায়। এদিকে মেয়েটার গাড়ি ঠিক হতে এসে চলে যায়। যতক্ষণ জ্ঞান ছিল দেখলাম একটা বিশাল ট্রাক খুব দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসছে। শরীরে একটু শক্তি নেই, সেখান থেকে সরে যাওয়ার জন্য মনে হচ্ছিল আমার সমস্ত শরীর রক্ত করে ধরে রেখেছে মৃত্যুর ফেরেশতারা। কিছু সময়ের জন্য মনে করতে লাগলাম আমার অতীতটা, কলেজের সাথে কাটানো দিনগুলোর কথা। বড্ড বেশি মনে পড়ছিল। ফ্ল্যাশব্যাক। চলুন তাহলে আপনাদেরকেও শুনিয়ে নিয়ে আসি কি ঘটেছিল আমার জীবনে। বাড়িটা মাথায় তুলে নিবি নাকি তোরা দুজন মিলে? কোথায় আর তুলে নিলাম, বাড়ি তো বাড়ির জায়গায় আছে। আচ্ছা, আমার পরিবার আমার পরিচয়টা না একটু দিয়ে আসি চলেন। আমার বড় বোনের নাম নীলা, আর তার নাম অনুসারে আমার নাম রাখা হয়েছে নিহান, আর আমার নাম অনুসারে আমার কলিজাটার নাম রাখা হয়েছে নিহা। নীলা আপু আমার থেকে 8-10 বছরের বড়। এদিকে আমি আর নিহা যমজ, কেউ কারো ছোট বা বড়ও নেই। সে কখনো আমাকে ভাই বলে, আবার কখনো নাম ধরেও ডাকে। আমিও কখনো তাকে আপু বলি, আবার কখনো নাম ধরে ডাকি। কিন্তু যতদিন জেলে ছিলাম ততদিন তাকে কলিজা বলেই ডেকেছিলাম। আমরা দুটি ভাই বোনের সব দুঃখের ইতিহাসটা একমাত্র এই জেলের 4 দেয়াল আর লোহার শিকলগুলো জানে। অনেক হলো তো কথা, এখন ফিরি কল্পনায় বা অতীতে। এই আপু, আজ স্কুলে যাবি না? না ভাই, যাবো না। কেন? তোকে বলবো না। তাহলে তোর কোন জামাইকে বলবি ফেতনি? ওই টিকটিকের নাতি। কি বললে? যা শুনলি তাই বললাম। গেদুনির জামাই, ভাদরের বউ। কুত্তা। এই তোরা কি শুরু করলি? দেখো আম্মু, তোমার ছেলে আমাকে কি সব বলছে। আমি জানি না বাপু, তুই তোর আব্বুর কাছে বলিস। উনি এখনই অফিসে যাওয়ার জন্য বের হবেন। আমার কথা শেষ না হতেই ব্যাগ হাতে নিয়ে আব্বু বের হলো। নিয়ে আব্বুকে বলার আগে আমি বলে উঠলাম, দেখছো আব্বু, সামনের মাসে পরীক্ষা আর তোমার মেয়ে এখন স্কুল ফাঁকি দিচ্ছে। আম্মু, তোমার ছেলেকে সাবধান করে দাও। বাহ বাহ, ভালো কথা বলতেই হুমকি। এই পেতনিটা আবার বোন কেমনে হলো আম্মু? কুত্তা, তোরে তো আজ আমি খাইছি। একটু আসতে বললো যাতে আব্বু না শুনতে পায়। আমাদের এসব কাণ্ড দেখে আব্বু বলে উঠলেন, নিহা, তুই নাস্তা করে স্কুলে চলে যা। নিহা আজ যাবে না। কিন্তু কেন? সকাল থেকে ওর খুব জ্বর উঠেছে। কি? আমাকে আগে বললে না কেন? বলে নিহার গালে এবং কপালে হাত দিলাম। মা, এই তো দেখছি গা জ্বরে পুড়ে যাচ্ছে। ওষুধ খেয়েছিস কি? বাসায় ওষুধ ফুরিয়ে গেছে, আব্বু অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। আব্বু তো সে রাতে ফিরবে, এতক্ষণ ওষুধ না খেয়ে তুই থাকবি কি করে? এদিকে আব্বুকে নাস্তার টেবিলে নাস্তা দিয়ে আম্মু হাসছিলেন আর বলছিলেন, এই তো একটু আগে দুজনের মাঝে কি তুমুল ঝগড়া হচ্ছিল। নিহার জ্বরের কথা শুনতেই সব শেষ হয়ে গেল। তাদের ভাই বোনের ভালোবাসা দেখলে মাঝে মাঝে আমার নিজেরও হিংসা লাগে। তোমার আবার হিংসা লাগবে কেন? যে ভালোবাসা পাওয়ার কথা ছিল আমরা দুজনে সেটা তাদের নিজেরকে মধ্যে ভাগ করে নিচ্ছে। দূর, কি যে বলো না। দেখবে ওরা আমাদেরও ভালোবাসবে বড় হলে। বোন, তোর ওষুধের নামটা বল, আমি এক্ষুনি বাজার থেকে নিয়ে আসবো। তোর ক্লাসে লেট হয়ে যাবে তো। আরে দূর, বাদ দে তো তুই ক্লাস, তুই ওষুধের নাম বল। 1 মিনিট, আমি লিখে দিচ্ছি। নিহা ওষুধের নামগুলো লিখে দেয় আর সাথে 100 টাকার একটা নোট দিল। তুই টাকা পেলি কোথায়? চিন্তা করিস না, এগুলা তোর পকেটের টাকা। মানে? সময় আসলে বলবো মানেটা কি। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আসি। তাড়াতাড়ি আসবি কিন্তু। বড় রুম থেকে বেরিয়ে দেখি আব্বু চলে গেছেন। আম্মুকে বললাম, এখন আর নাস্তা করতে পারবো না, টিফিন রেডি করতে 5 মিনিট পর এসে নিয়ে যাবো আমি। বলে বাজারের উদ্দেশ্যে বের হলাম।
সেখানে গিয়ে বোনের ওষুধগুলো কিনলাম। বোন দিছে 100 টাকা, অথচ ওষুধের দাম হলো 150 টাকা। আমার কাছে ছিল 50 টাকা টিফিনের জন্য, সেটা দিয়ে নিহার ওষুধ কিনে নিলাম। ওষুধ বাসায় দিয়ে 10:50 ক্লাসে পৌঁছালাম। 20 মিনিট লেট, তাই ক্লাস টিচারের কাছে শুনতে হলো 200টা লেকচার। এই প্রথম লেট করেছি, তাই মারিনি। স্কুল থেকে আসার পর ফ্রেশ হয়ে যখন মোবাইলটা হাতে নিলাম, চার্জ দেখে তো আমি একদম অবাক। সেই সকাল 9টায় চার্জ দিছি, এখন বিকাল 4টা। ফোনে চার্জ হয়েছে মাত্র 3% থেকে 5% আসছে। ফোনটা গরমও হয়ে আছে, তার মানে কেউ এটা ইউজ করছে সারাদিন। কে হতে পারে? পেতনিটা ছাড়া। এক দৌড়ে চলে গেলাম নিহার রুমে। কি হয়েছে? তোর জামাইয়ের মাথা। তুই আমার ফোনে কি করছিস সারাদিন? কই কিছু না তো। আমার ফোন গরমে আছে, তুই সারাদিন ইউজ করছিস বলে। আমার বইয়ে গেছে, তোর ভাঙ্গাচোরা ফোন হাতে নিয়ে আয়। আমার ফোন ভাঙ্গা, দাঁড়া দেখাচ্ছি। কার ফোন ভাঙ্গা? বলে বোনের ফোন হাতে নিয়ে হাঁটা জানালা বাইরে নিলাম। এখান থেকে ফেলে দিলে দেখা যাবে কার ফোন ভাঙ্গা আর কার ফোন ভালো। এই না না ভাই, এমনটা করিস না ভাই, প্লিজ। আগে সত্য কথা বল। আসলে সারাদিন ধরে কারেন্ট ছিল না তো, এদিকে আমার ফোনে ডাটা নাই, তাই তোর ফোনটা ইউজ করেছিলাম। কি করেছিস? তেমন কিছু না, ইউটিউবে ভিডিও দেখছিলাম আর ফেসবুকে কয়েকটা মেয়ের সাথে কথা বলেছি। আমার ফোনে তোর অ্যাকাউন্ট লগ ইন করতে গিয়ে বলছে। আমার অ্যাকাউন্ট লগ ইন করি নাই, তোর অ্যাকাউন্ট দিয়ে কথা বলেছি। নিশ্চিত তুই আমার জন্য বড়সড় কোনো বাস রেডি করছিস? আচ্ছা, কার সাথে কথা বলেছিস? বেশি না, 10টা মেয়েকে টেক্সট দিছি। কি টেক্সট দিছিস? আই লাভ ইউ বলে। নিহার কথা শুনতেই আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কুত্তি, পেতনি, এটা তুই কি করলি? আমি তোর জন্য ক্লাস মিস দিয়ে ওষুধ এনে দিলাম, আর তুই কেনা আমাকে এত বড় বাস দিলি? আহারে, আমার ভাই দেখে উল্টা বুঝলো। আমি তো তোকে বাস দেইনি, তোর কাজটা সোজা করে দিলাম। তুই যে ভিতর ডিম, একটা মেয়েকেও প্রপোজ করতে পারলি না এখনো। আচ্ছা, কাদের টেক্সট দিছিস? আমার সবগুলা বান্ধবীদের। তুই একটা পেতনি, আর টেক্সট দিছিস আরো বড় পেতনিদের। আমাকে পেতনি বলছিস, আমার বান্ধবীদের বলবি না। বলবো। তুই কি করবি? পেতনির সাথে বিয়ে দিব। আর তোরে পাশের বাসার মটকাটার সাথে দিব। 1 মিনিট দাঁড়া, মজা দেখাচ্ছি তোরে। 1 নয় 10 মিনিট দাঁড়ামু। কি করবি তুই? এই দেখ কি করি। বলে বিছানা থেকে উঠে দিল আমার চুল ধরে টান। নিহাল, লাগছে, স্যার বলছি, ভালো হবে না কিন্তু বলে দিলাম। ভালো হবে না খারাপ হবে সেটা পরে দেখা যাবে। বুঝেছি, এভাবে কাজ হবে না। আম্মু! এক চিৎকার দিলাম। সারা বাড়িতে দেয়াল ছুঁড়ে রান্না করে আম্মুর কানে শব্দটা গেল। আবার ঝগড়া শুরু করে দিয়েছে মনে হয়। না, আর পারি না এদের নিয়ে। আজ একটা ব্যবস্থা করতেই হবে ওদের। বলতে বলতে রান্নাঘর থেকে আম্মু রুমে আসলেন। ততক্ষণে দুজনে চুল ধরে টানটানি শুরু করে দিচ্ছি। আম্মু এসে ধমক দিতেই আমি ছেড়ে দিলাম নিহাকে। এসব কি শুরু করেছিস তোরা? আমি নয়, তোমার মেয়ে শুরু করেছে। বাদরের বাচ্চা, চুপ থাক। আম্মু, আমার খুব মাথা ব্যথা করছে। দেখো, তোমার ছেলে আমার সব চুল ছিঁড়ে ফেলছে। ওর সাথে লাগতে কি বলেছে? আমি লাগি নাই, ও আমার সাথে লাগছে। না আম্মু, ও মিথ্যা বলছে, আমি লাগি নাই। তুই মিথ্যা বলছিস। দেখে নেবো তোকে। আমিও দেখে নিব। এই ফিতার পাশে আসলে খবর আছে বলে ঘরের মাঝখানে একটা ফিতা দিয়ে ধ্বংস করলাম। বাইরে? আমি বাইরে গেলে কেমনে যাবো এই ফিতার পাশে না গেলে? সেটা আমি জানি কি। ওয়েট, দেখাচ্ছি মজা। তখন তো তেমন বয়স ছিল না, দুজনেরই প্রায় 14 থেকে 15 হবে। দুজনে এক রুমে থাকি। বিছানা 2টা, ওয়াশরুম, পড়ার টেবিল আর একটা কাপড় রাখা ক্যাবিনেট। বলতে গেলে দুজনের ঘুমানোর স্থান আলাদা, আর সবকিছু ছিল এক জায়গা। কিন্তু আজকে ঝগড়ার কারণে রুমটা 2 ভাগ হয়ে গেল। এখন বাকিগুলো ভাগ হবে মনে হয়। মজার বিষয়, রুম থেকে বের হওয়ার দরজা আমার অংশ হলেও ওয়াশরুম নিহার অংশ পড়েছে। একটু পর টেবিল থেকে অনেকগুলো বই এনে নিহা আমার বিছানার উপর ফেলে দিয়ে বলল, নিজের বই নিজেই সামাল দেবার। ওকে, আমিও দেখাচ্ছি কিছু বলে আমার অংশে থাকা কেবিনটা খুলে নিহার সকল কাপড় বের করে তার অংশে ফ্লোরে ফেলে দিয়ে বললাম, নিজের কাপড় নিজে সামলা। ওটা কি করলি? আমার নতুন জামা ফ্লোরে ফেলে দিলি? তো তুই কি করছিলি শুনি? তুই যে আমার এতগুলো নতুন বই এত জোরে ফেলে দিলি। জানি না বই ছিঁড়ে গেছে নাকি।
দাঁড়া, আমি আম্মুকে বলছি। যাই করিস না কেন, কিন্তু এই ফিতারে পার আসলে খবর আছে। কিসের ফিতা? আচ্ছা, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর অংশে তুই থাকবি, আমার অংশে আমি। ওকে, ওয়াশরুমের চাবিটা কিন্তু আমার হাতে, রাতে দেখবো তুই কি করস। তোর মতো খবিস না, আমি যে রাতে বারবার ওয়াশরুমে যাবো। আমার তো চিন্তা হচ্ছে এখন তুই কেমনে বের হবি। এভাবে বলেই নিহা ফিতার কাছে আসলো, তার ফিতাটা একটু সরিয়ে দিয়ে দরজার কাছে নিল। এখন পারবো তো বের হতে? আমি সরিয়ে দিতে নিলে তার পারবি না। ওয়েট, 1 মিনিট। ফিতাটা একটু সরিয়ে দিলে তুই ওয়াশরুমে যেতে পারবি, আর আমি বাইরে। মানলাম, কিন্তু তোর মতো একটা পেতনির সাথে থাকতে হলে চুক্তি বানাতেই হবে। রাতে বানবো। বিকেলে ছাদে বসেছিলাম, তখন নিহা আসলো। এই শোন, হুম একটু বাজারে যেতে পারবি? আমার কি কোনো কাজ নেই মনে হয়? দেখ তো, তোকে বলার চেয়ে গোলের একটা কুত্তাকে বললে অনেক ভালো হতো। যা গিয়ে তোর জামাই গলির কুত্তারে বল। আমি কিন্তু এখন ঝগড়া করতে চাই না। আমি কি বলছি তোরে, আমার সাথে কথা বলতে এখানে? আল্লাহ, কেন যে এই পাগলটার সাথে কথা বলতে গেলাম। ওয়েট, এখন একটু বাস্তবে ফিরে চলেন। কোথায় আছি এখন একটু জানাই আপনাদের। আসলে আমি হসপিটালে এক বেডে পড়ে আছি। আরে মরি নাই, মরার আগে কে যেন সেখান থেকে আমাকে সরিয়ে দিয়েছিল, তারপর এখানে এনে ভর্তি করছে। এখন আমি অজ্ঞান অবস্থায় আছি। আচ্ছা তাহলে চলুন না হয় দেখে আসি আমার কলেজে কোথায় কি করছে এখন। আবুর সাথে রাগ করে নিহা দরজা লাগিয়ে ফ্লোরে বসে কাঁদছিল আর বলছিল, ভাই, কেন দিলি এমন কসম? আজ তোর জন্য আমি না পারি কিছু সইতে, আর না পারি কাউকে কিছু বলতে। সত্যি বলতে ভাই, তুই যদি না আসিস আমার বিয়েতে, আমি বিষ খেয়ে ফেলবো। বরযাত্রী আসার 1 ঘন্টা আগে সবাই সে নিহাকে বধূ বেশে সাজালো। নিহা আঁচলে বিষের শিশি বেঁধে রাখছে। কবুল পড়ার পর সামনে ভাইকে না দেখতে পেলে সে একডুকে সব গেলে নেবে। সবাই যেখানে ব্যস্ত আনন্দে, সেখানে নিহা ব্যস্ত কল্পনায় তার অতীত নিয়ে, যেখানে কেটেছিল তার কলিজের সাথে দিনগুলো। আগে আমি জবনে ছিল নিহান, আর এখন থেকে কল্পনায় শেষ অবধি আমি জবনে থাকবো নিহা। আল্লাহ, কেন যে এই পাগলের সাথে কথা বলতে গেলাম বলে নিহানের থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। মন খুলে ভাইকে বলতে পারছি না কথাটা। বললে অবশ্য না করবে না, কিন্তু বোন হয়ে এমন একটা কথা কেমনে বলি তাকে? এদিকে আজ স্কুলেও গেলাম না, যদি যেতাম তাহলে না হয় ফার্মেসি থেকে একটা নিয়ে আসতাম। দেখতে ভালো লাগে না, একবার লজ্জা ভেঙে বলেই ফেলি। সে তো দূরের কেউ না, আমার আপন ভাই। এসব ভাবতে ভাবতে নিহান বলে ডাক দিয়ে ওইদিকে তাকিয়ে দেখি সে দেয়ালের পিছনে লুকিয়ে আছে। তার লুকানো দেখে আমি নিচের দিকে তাকালাম। সেখানে তাকাতেই তো অবাক, পাশের বাসার মোটো ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই বলে উঠলো, এসব কাগজ দিয়ে ঢিল মেরে কি বোঝাতে চাও? যা বলার ডাইরেক্ট বলতে পারো। কি? আমি কই মারলাম ঢিল আপনাকে? ভাব নিয়েন না, আপনার মতো অনেক মেয়ে আমাদের লাইনে পড়ে আছে। সো যা বলার সোজাসুজি বলবেন। বলে আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটা সেখান থেকে চলে গেল। এমনিতেই শরীর খারাপ, তারপরে এই ব্যাটার কথাগুলো মাথা খারাপ হয়ে গেল। আমি জানি এই কাজটা কে করছে, তাই কিছু না বলে সোজা নিহানের কাছে গেলাম। সে দাঁড়াতে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম তার গালে। রাস্তার ছেলেদের কাছে নিজের বোনকে বেজ্জত করে খুশি কি? তুই যে তোর বান্ধবীর কাছে আমাকে ছোট করলি, তখন কি? তাই বলে এভাবে একটা ছেলের কাছে আমাকে অপমানিত করলি? বলে রাখতে রাখতে সেখান থেকে চলে এলাম। সেদিন বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এলো। দুজন দুজনের সাথে কোনো কথা বলি নাই। খাবার টেবিলেও দুজনের দূরত্ব বেড়ে গেল। মন খারাপ করে দুজনে খাবার নিয়ে ব্যস্ত। সবার নীরবতা ভেঙে আব্বু বলে উঠলে, আগামী সপ্তাহ থেকে নিহাত এখানে থাকবি না। কথাটা শুনতে আমার হাত থেকে ভাতের লোকমা পড়ে গেল। কোথায় থাকবো আব্বু? তোর আম্মুর কাছ থেকে আমি সব শুনেছি। তোরা সারাদিন ঝগড়া করস, তাই তোদের আলাদা করে দিব। নেহা বাড়ি থেকে পড়ালেখা করবে, আর তুই মেসে থাকবি। আব্বুর কথায় যতটা না অবাক হয়েছিলাম, আমি তার চেয়ে বেশি অবাক হয়ে গেলাম নিহানের এই একটা শব্দ শুনে। আসলে সে কি পারবে থাকতে ওখানে, নাকি রাগের মাথায় বলছে এসব? রাগের মাথায় বলুক আর স্বাভাবিক ভাবে বলুক,
সে যদি পারে আমাকে ছেড়ে থাকতে, আমিও বড্ড পারবো তাকে ছেড়ে থাকতে। এসব ভাবতে ভাবতে খাওয়া শেষ হয়ে গেল। রাতে আর কোনো কথা হয়নি। সে তার মতো করে, আমি আমার মতো করে ঘুমিয়ে পড়লাম বিছানায়। রাত তখন 1:30। আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম। হয়েছেটা কি আসলে আপনারা একটু একটু বুঝতেছেন হয়তো। ওই যে মেয়েদের মাসিক হয় না, তাই হয়েছে। মাসিকের ব্যথা যে কিরকম তা একজন মেয়ে ভালো জানে। সারা রাত ঘুমানো যায় না ঠিক মতো, পেটের ব্যথার কারণে। হ্যাঁ, এটাই হয়েছিল আমার সাথে। মনে হচ্ছিল যেন পেটের প্রত্যেকটা রগ এক জায়গায় এসে জমা হয়ে আছে। না পারছি চিৎকার করে কান্না করতে, আর না পারছি সইতে। চোখের জল ফেলছিলাম আর লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। আমার কান্নার শব্দ পেয়ে পাশের বিছানায় শুয়ে থাকা নিহান বলে উঠলো, এই পেতনি, কি সব শুরু করলি? এত রাতে কাঁদছিস কেন? শান্তিতে একটু ঘুমোতে দিবি না মনে হয়? ভাইয়ের মুখে আমার কথা শুনে নিজের মুখটা চেপে ধরলাম, যাতে সে আর আমার কান্নার আওয়াজ শুনতে না পায়। হয়তো ভাই আমার উপর বেশি অভিমান করেছে, তাই আমার কান্নার শব্দ শুনেও আমার পাশে এসে আমাকে জিজ্ঞেস করলো না। জানতেও চাইলো না আমার কেন কান্না করছি আমি। অসহ্য ব্যথা নিয়ে কোনো রকমের রাতটা কাটালাম। পরের দিন স্কুলে যেতে আমার সব বান্ধবী আমার কাছে বিচার দিতে লাগলো। এই, তোর ভাইয়া তো বেয়াদব কেন? আমি কি জানোস কি বলেছে মেসেঞ্জারে? আমাকে তো ডাইরেক্ট প্রপোজ করে ফেলছে। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। ভাই আর আমি যেহেতু একই ক্লাসে পড়ি, তাই সময় লাগলো না খবরটা ভাইয়ের কাছে যেতে। ক্লাসের সবাই জেনে গেছে যে আমার ভাই একসাথে 10টা মেয়েকে প্রপোজ করেছে। কাল থেকে আমার সাথে কথা বলছিস না, তার সাজা পাবি এখন। মনে মনে বললাম, কি রে, কিছু বলবি? জানি না, তোরা এক কাজ কর, আমার বাসায় গিয়ে বিচার কর। এর আগে একবার জিজ্ঞেস করে নেই তোর ভাইকে সে কেন এমন করলো। আরে লাগবে না জিজ্ঞেস করা, তোরা বরং আব্বুকে বলবি। আমি বললে আব্বু কখনো বিশ্বাস করবি না। না, আমি তাকে একবার জিজ্ঞেস করবই। বলে নিহানকে ডাক দিল। হুম, কালকে ওটা কে ছিল কোনটা? মেসেঞ্জারে? ও সরি, জানি না কাল আমার কি হয়েছিল, সবাইকে হঠাৎ এরকম একটা টেক্সট দিয়ে দিলাম। আমি বিশ্বাস করি না কালকে টেক্সট তুই করেছিস। কেন? সে অনেক কথা তুই বুঝবি না। সবার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক ঠিক জানি না, আজ ছুটির পর গিয়ে বিচার দেব। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি তোমার বাসায় বিচার দেব বলে। নিহা কিছু বলে নাকি? ঠিক হবে কি? এটা তো তারই প্ল্যান। আচ্ছা, সমস্যা নেই, বিচার দিতে চাইলে দিতে পারো। আর হ্যাঁ মিস নিহা, আপনি আজ থেকে ভুলে যাবেন যে এখানে আপনার একটা ভাই আছে। নিহানের মুখে এমন একটা কথা শুনে মন খারাপ হয়ে গেল। দুষ্টুমির ছেলে আবার ভাই আমার উপর রেগে গেল। কিছু বলার আগেই ক্লাসের স্যার এসে হাজির হলেন। স্কুল ছুটির পর যখন সব বান্ধবী বলল আমার বাসায় যাবে, আমার বাসায় যেতে পারিস, সমস্যা নাই, কিন্তু ভাইয়ের বিরুদ্ধে বিচার দিতে পারবি না। কেন? কারণ ভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি দুষ্টুমি করে ভাইকে ফাঁসানোর জন্য এসব করেছিলাম। তাই বলে আমাদের টেক্সট দিলি? আমি জানতাম নিহান এমন করতে পারে না। কেন? খুঁজে নিয়ে দেখিস, তোর ভাই স্কুলে 4 থেকে 5টা মেয়েকে প্রপোজ করেছে, এদের মধ্যে আমিও ছিলাম। কি বলছিস এসব? ঠিকই বলছি। আমি যখন প্রপোজ করেছিলাম তখন সে অ্যাকসেপ্ট করে নাই। কেন? শুধু তোর জন্য। মানে? তার মতে সে যা করে তুইও তাই করিস। করি তো। কখনো যদি সে প্রেম করে তুইও করবি? তুই ভুলবশত কোনো ছেলের পাল্লায় পড়ে গেলে তখন বাধা দিতে পারবে না, তখন তুইও বলবি ভাই তুমি প্রেম করতে পারলে আমি পারবো না কেন? তাই? তোদের ভাই বোনের ভালোবাসা দেখলে আমাদের বড্ড হিংসা হয় রে। তোর ভাই সব ছাড়তে পারে তোর জন্য। আর জানোস আমাকে কি বলে? তাকে নাকি কোনো মেয়ে পাত্তা দেয় না। মেয়েরা যাতে পাত্তা না দেয় তাকে, সেই জন্য প্রত্যেকদিন সাধারণ ভাবেই আসে, একটু স্টাইল করলে সারা স্কুলের মেয়েরা ফিদা হয়ে যাবে। এসব কথা বলতে বলতে আমরা স্কুলের গেটের কাছে গেলাম, কিন্তু গেট পের হয়ে দেখি আজ ভাইটা আমার ওখানে দাঁড়িয়ে নেই, চলে গেছে আমাকে রেখে। তোর ভাই কই গেল? অভিমান করেছে আমার উপর। আজ একা যেতে হবে তাহলে?
আচ্ছা তোরা তাহলে যা, আমি দেখি রিক্সা পাই নাকি। ওকে বাই। সবাই চলে যাওয়ার পর আমি সেখানে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। তখন আমার পাশে এসে দাঁড়ালো ভাই। কোথায় ছিলে এতক্ষণ? হেড স্যারের কাছ থেকে টিসি নিয়ে এলাম। ভালো। আগামী সপ্তাহে আমি নতুন স্কুলে ভর্তি হবো। আমি আর কোনো কথা বললাম না। একটা রিক্সা আসতেই ভাই উঠে পড়লো, আমি উঠে পড়লাম। কিছু দূর যাওয়ার পর একটা ফার্মেসির সামনে থামতে বললাম। কি করবি? একটা কাজ আছে। আচ্ছা বল, আমি নিয়ে আসি, কি লাগবে? না লাগবে না বলে রিক্সা থেকে নেমে ফার্মেসিতে গিয়ে একটা প্যাড নিলাম। ভাই রিক্সায় বসে দেখতেছে আর হয়তো ভাবতেছে কালকে রাতে আমি এজন্যই কান্না করেছিলাম। আমার ধারণাটা ভুল হলো না। রিক্সাতে উঠতেই ভাই বলে উঠলো, কাল রাতে বুঝি তুই এই জন্য কাছিলি? হুম। তাহলে আমাকে কাল বিকেলে বললি না কেন? কিভাবে বলবো তোকে, আর কেনই বা বলবো? তুই আমাকে বলবি কেন? আমি তোর কে হই? তুই তো রাগ নিয়েছিলি, এখনো আসিস। আমি তো তোর কেউ না। আচ্ছা তুই আমার কেউ না, তাহলে কেন তোর বান্ধবীদের বাধা দিল বাসায় বিচার নিয়ে আসতে? দোষটা আমার ছিল। আমার দোষের কারণে অন্য কেউ কেন শাস্তি পাবে? আর তুই কেন ওশির প্রপোজাল রিজেক্ট করলি? তুই কেমনে জানলি? বলে আমার দিকে অবাক হয়ে তাকালো। সে আমাকে সবকিছু বলেছে। আমার ভালো লাগে নাই তাই? আমার জন্য তুই এমনটা করেছিস? আমার বয়ে গেছে একটা পেতনির জন্য এসব করতে। কাকে পেতনি বললি? যাকে বলে তাকেই বলছি পেতনি। খুব সাজে গেছে বুঝি রাস্তার মাঝখানে হাজার হাজার মানুষের ভিড়ে কেলানি খাওয়ার। কেলানি শুধু তুই নয়, আমিও দিতে পারি। কিছুটা মিটমাট হয়ে গেল এখানে, কিন্তু বাসায় যাওয়ার পর সেই একই অবস্থা। ভাইজান আমাকে চিনেই না, বারবার এড়িয়ে যাচ্ছে আমাকে। সে তার মতো আর আমি আমার মতো করে কেটে গেল 4 দিন। আগের মতো ভাই বিকেল হলে ছাদে যায় না, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। বিশাল বড় এই বাড়িতে আমি হয়ে গেলাম বড্ড একটা। আব্বু সারাদিন অফিসে থাকে, আম্মু তো তার কাজে। তাই ভাইয়ের সাথে কথা না বলে যেন আমার দিনই কাটছে না। সারাদিন তো আর ফোন টিপে সময় যায় না। বিকেল হলে ছাদে বসে থাকি, আর রাত হলে পড়ার টেবিলে। 6 দিন পর রাতে ভাই তার কাপড় প্যাক করছিল, দেখে বুঝতে পারলাম সে কালকে চলে যাবে। তুই কি সত্যি সত্যি চলে যাবি? হুম। আমার কথা একবারও ভাবলি না? তোর কথা আবার কি ভাবতে হবে? তুই চলে গেলে কি হবে আমার খেলার সাথে? তোর জামাই হবে। কুত্তা, আমি ফাজলামো করছি না, সত্যি করে বল। আমিও ফাজলামো করছি না। এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ রে, এটাই আমার শেষ কথা। কাল খুব ভোরে উঠে চলে যাব, তোর সাথে দেখা নাও হতে পারে। আর বলে কাপড় প্যাক করতে লাগলো ভাই। আর এদিকে যেন আমার চোখে জল আটকে রাখতে পারলাম না আমি। সেদিনের মতো আজও কান্না করছে নিহা বধূবেশে। দরজায় কারো ডাক শুনে হুঁশ ফেললো নিহার। বরযাত্রী চলে আসছে। ভাই এসেছে কি? তোর আব্বু সারা শহর খুঁজেছেন মানুষ দিয়ে, কিন্তু কোথাও পায়নি তাকে। আমি জানি না, ভাইকে না পেলে যা বলেছি তাই করব। মা আমার এমন করিস না প্লিজ, বুঝার চেষ্টা কর মা তুই। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ের কাজ শুরু করলেন। বরের কবর বলা শেষ। নিহা যখন বলবে তখন চোখ মেলে তাকে দেখলো আব্বু আর বড় বোন নীলাকে। তাদের দিকে তাকিয়ে কবুল বলল। চোখের ইশারায় তাদের থেকে শেষ বিদায় নিয়ে কেউ কিছু বোঝার আগেই বিষের শিশিটা এক ডোকে সম্পূর্ণ গিলে ফেললো। সবার মুখে শোনা যাচ্ছিল একটাই শব্দ, হায় হায়, এ কি করলো মেয়েটা, এ কি করলো। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। কয়েকজন লোক মিলে তাড়াতাড়ি তাকে নিয়ে হসপিটালে গেল। অনেকের মুখে অনেককে বলতেছে প্রেমিকের জন্য, আবার কেউ বলছে এই বিয়েতে তার মতই ছিল না। সবার ধারণাটা ছিল ভুল। সে বিষ খায়নি প্রেমিকের জন্য, তার ভাইয়ের জন্য খেয়েছে। নতুন একটা ইতিহাস গড়ে তুলল নিহা। ভাইয়ের জন্য বিষ খেয়ে। সব বোনই ভাইকে ভালোবাসে, কিন্তু এতটা ভালোবাসে নাই কোনো বোন যতটা ভালোবেসেছিল নিহা। এর পিছনে রয়েছে অনেক বড় একটা ঘটনা। কেন আমার বোন আমার জন্য পাগল, আর কেনই বা আমার পরিবার আমাকে খুনি বলছে, সবকিছু বুঝতে পারবেন সামনে গেলে। এবার চলুন না আমার কাছে একটু আসি, মানে আমি কোথায় কি করছি এখন একটু জানিয়ে দিই। হসপিটালের বেডে জ্ঞান ফিরতেই দেখলাম একজন নার্স আমার স্যালাইন খুলে দিল আর বলল, আপনি এখন পুরোপুরি সুস্থ, চাইলে যেতে পারেন। আমার বিল কত এসেছে? সব মিলিয়ে 4000। এখন তো আমার কাছে 1 টাকাও নেই। আপনার বিলটা দেয়া হয়ে গেছে। কে দিল? ডক্টর ঐশী। ঐশী? সে এখন কোথায়? 3য় ফ্লোরে কেবিন নাম্বার
105-এ একটা অপারেশন করতেছেন। ধন্যবাদ বলেই সেখান থেকে বেরিয়ে 105 নম্বর কেবিনে গেলাম। কেবিনের জানালার কাছ দিয়ে দেখতে পেলাম 3 জন পুরুষ ডক্টর আর একজন মেয়ে ডক্টর চিকিৎসা করছেন। হয়তো ওই মেয়েটাই ঐশী, কিন্তু কার চিকিৎসা হচ্ছে এখানে? একটু সামনে যেতেই মুখটা দেখে অবাক হয়ে গেলাম আমি। আমার কলিজা ভৌত বেশি চোখ বন্ধ করে শুয়ে আছে বেডে। ডক্টররা তার মুখে একটা ওয়াশ করার মেশিন লাগিয়ে ভিতর থেকে বিষ বের করছিল। তখন চোখ পড়লো পাশে একটা বেঞ্চের দিকে, ওখানে বসে আছেন আমার আম্মু। আমি তাড়াতাড়ি গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কি হয়েছে বোনের? আম্মু আমার কথা শুনে মুখ তুলে কাঁদতে কাঁদতে বললেন, বাবা তোর বোন বিষ পান করেছে। আমার কথা শুনতে দুপা পিছিয়ে চলে গেলাম। আরে না, চলে যায়নি, কেউ একজন ধাক্কা দিয়েছে আমাকে। ঘুরে তাকাতেই ঠাস করে একটা চর মারলো নীলা আপু। এবার খুশি তো? আমি কোনো কথা বললাম না, বলবোই বা কি, কিছুই মাথায় আসছে না। তোর জন্যই আজ আমার বোন বুধু বেশে মৃত্যু শয্যায় আছে। আপু, বোন শুধু তোমার একা নয়, নিহা আমারও বোন। আর হ্যাঁ, সবাই কান খুলে শুনে নাও, নিহা এই পরিবারের সদস্য, এর আগে সে আমার বোন। নীলা আপু, এই লুচ্চা ছেলেটা এখানে কি করছে? বলতে বলতে অপারেশন থিয়েটার থেকে বের হলো ঐশী। ঐশী মুখ সামলে কথা বলো, তাকে তুমি কি বলছো? যাকে যা বলা উচিত তাকেই তা বলতেছে। আন্টি, আপনি যান নিহানের কাছে, সে এখন অসুস্থ আছে। বলে ঐশী তার মুখের মাস্কটা খুললো। ঐশীকে দেখতে আমি একদম অবাক। আরে এই তো সে মেয়ে যে আমাকে রাস্তায় মানুষের দিয়ে গণধোলা দিয়েছিল। নীলা আপু আর আম্মু কেবিনে যেতেই ঐশী বলে উঠলো, এখানে কি চাস? তুমি কি আমাকে চিনতে পারছো? খুব ভালো করেই চিনি। আমার ভেতরে একটু হলেও মানবতা আছে, যার কারণে রাস্তায় একটা লুচ্চাকে হসপিটালে নিয়ে এসে তার চিকিৎসা করেছি। মিস, ঐশী আমাকে এখনো চিনতে পারেননি আপনি। যদি চিনতেন তাহলে এমন সিন দেখতে হতো না। কে আপনি? আর আমার নামটাই বা কিভাবে জানলেন? সেটা না হয় আপনার পেশেন্ট নেহাকে জিজ্ঞেস করেন, সব জানতে পারবেন। বলে সেখান থেকে একটু দূরে এগিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। অপেক্ষায় আছি আম্মু আর আপু বের হলে আমি ভিতরে যাব, এক নজর আমার কলেজাটাকে কাছ থেকে দেখার জন্য। তখন আব্বু আসলেন, সাথে একটা ছেলে। হয়তো এটাই আমার কলেজের স্বামী হবে। আব্বু আমার দিকে একবার তাকালেন, তারপর কি মনে করে চলে গেলেন নিহার কেবিনে। আমি দু হাত হাঁটুতে ভর দিয়ে মাথা নিচু করে বসে আছি, চোখের পানি ঝরতেছে, কোনো বাধা নামে নেই। কিছুক্ষণ পর সবাই বোনের কেবিন থেকে বেরিয়ে আসলো, কারণ তার জ্ঞান ফিরেনি এখনো। ডক্টর ডিস্টার্ব না করতে বলেছে। সবাই এসে বসলো আমার পাশে সিট করে ঝরে। এদিকে একটু পরেই নিহাকে নিয়ে অন্য কেবিনে গেল। সবাই নীরবতা ভেঙে আব্বু বলে উঠলেন, তুমি কেন আসলে আমাদের জীবনে এমন একটা কাল বৈশাখী জ্বর হয়ে? প্লিজ বাবা তুই চলে যা। হ্যাঁ চলে যাব, আর আসবোই না তোমাদের সামনে। এর আগে আমি একটিবার নিহার সাথে দেখা করতে চাই। আম্মু, এই লোকটাকে আর সে কেনই বা নেহার সাথে দেখা করতে চাচ্ছে? কথাটা বললো নিহার হবু জামাই। আরে না, নিহার জামাই শুভ। আমাদের আম্মুকে থামিয়ে দিয়ে আব্বু বললেন, আমাদের দূরের একজন আত্মীয় হয় ছেলেটা। বাবার মুখে এমন কথা শুনে আজ মনে হচ্ছে সত্যি সত্যি আমি মারাই গেছি। এই পৃথিবীতে কেউ রইল না আমার আপন বলতে। তাই বলে কথাটা শেষ করার আগে ঐশী বলল, ভাইয়া এই সে বেয়াদব যে আমার সাথে রাস্তায় বেয়াদবি করেছিল। এত বড় বেয়াদব এখানে কি করে দাঁড়িয়ে আছে? না জেনে মানুষের সম্পর্কে খারাপ কিছু বলবেন না। মেয়েদের রাস্তাঘাটে যে ডিস্টার্ব করে সে কেমন মানুষ খুব ভালো করে জানা আছে আমার। এসব কি শুনছি আমি? শুনবেই না কেন? সে তো 10 বছর পরিবারের সাথে নয়, গন্ডা লুচ্চা বদমাইশ ছেলেদের সাথে কাটিয়েছিল। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। আর কত অপমান মুখ বুঝে সহ্য করব? তাই শেষমেশ সিদ্ধান্ত নিলাম চলে যাওয়ার জন্য। কিন্তু এর আগে আমি নিহার সাথে দেখা করে যাব একবার। আমার প্রস্তাবে সবাই রাজি। 20 মিনিট টাইম দেওয়া হলো মন মতো নিহাকে দেখে সারা জীবনের জন্য তার জীবন থেকে চলে যেতে। আমি মেনে নিলাম তাদের অফারটা। ওইদিকে ঐশী আর শুভ একদম অবাক। আমার মতো অচেনা অজানা একটা ছেলে কেন নিহাকে দেখবে, তাও একা গিয়ে। তারা এটা ভাবছিল, আর আমি চলে গেলাম বোনের কেবিনে। সেখানে তার সিটের পাশে বসে রইলাম। মনে পড়ে গেল সেই দিনের কথা। ওই দিন আমি এভাবেই তাকে ঘুম থেকে রেখে বিদায় নিয়েছিলাম, আর আজও বিদায় নেব আজীবনের জন্য। আর আসবো না তার লাইফে আমি, থাকবে না নিহার লাইফে নিহার নামের কলিজার ভাইটা। ফ্ল্যাশব্যাক।
আমরা গরিব ছিলাম না, আবার ধনীও ছিলাম না। যে বেতন পেতে নাবো সে টাকা দিয়েই আমার আর বোনের পড়ার খরচ প্লাস সংসারের খরচ চলতোই না। এদিকে আম্মু অনেকদিন ধরে অসুস্থ, তার চিকিৎসার জন্য গ্রামের বাড়িতে আমাদের যতটুকু জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছিল আব্বু। এখন সম্পদ বলতে এই বড় বাড়িটা, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, সব শূন্য। ব্যাংক ব্যালেন্স সবই হতো যদি আব্বু অন্যান্য সরকারি অফিসারের মতো টেবিলের নিচ দিয়ে টাকা নিতেন। সততার কারণে তিনি সেটা করেননি। মাসে আব্বুর বেতন 20,000 টাকা, সংসারের খরচ 10,000 টাকা হলো, বাকি 10,000 টাকা দিয়ে চলে না। আমরা দুই ভাই বোনের পড়ার খরচ, কথায় আছে না, যত ভালো স্কুল তত বেশি খরচ। হ্যাঁ, তাই কোনো মাসে 12,000 টাকা দিই খরচ, বাকি পড়ে যায় স্কুলে। তাই একদিন রাতে আব্বু আমাকে তার রুমে ডাকলেন। আব্বু কিছু বলবেন কি? বাবা, অনেক কিছু বলার ছিল। জি বলেন। আমার বয়স হয়েছে বাবা, কয়েকদিন পরে আমি অবসর নিতে হবে হয়তো। জি। গ্রামের বাড়িতে যা সম্পদ ছিল সবই তো বিক্রি করে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স এখন শূন্য বাবা। আমি ভাবতেছি সামনের দিনগুলো কিভাবে কাটাবো। এটা নিয়ে চিন্তা করবেন না আপনি, আমি মাধ্যমিক পরীক্ষা শেষ করে কোনো না কোনো কাজ শুরু করে দেব। কিন্তু এখন যে তোমাদের দুজনকে একসাথে পড়ানো আমার পক্ষে সম্ভব না বাবা। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। ঢাকায় আমার একটা বন্ধু আছে, তার নিজস্ব একটা বড় হোটেল। আমি বলি কি বাবা, তুমি ওখানে চলে যা, হোটেলে কাজ করে যা পাবে আমাদের দেওয়ার দরকার নাই। তুই ওখানে ভালো দেখে একটা স্কুলে ভর্তি হবি, আর তোর নিজের পড়ার খরচ নিজেই চালাবি। খারাপ বলেন আব্বু, এটা করলে খুব ভালো হবে। তুই না চাইলে নাই, আমি জোর করব না তোকে। না আব্বু, আমি পারবো, আপনি শুধু বলেন কবে যেতে হবে আমাকে। সেটা না হয় পরে বলবো না একবার। তাহলে এখন আসি আব্বু। সেখান থেকে বোনকে না চাইতেও দূরে ঠেলে দিলাম বারবার। সে জানে না আসলে আমি ওখানে পড়তে নয়, কাজে যাচ্ছি, জানলে কখনো যেতে দিবে না আমাকে। তারপর কিভাবে কি ঘটেছিল আপনারা জানেন। এখন আসেন সেই রাতের ঘটনায়, যেখানে নেহা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল এটা শুনে যে আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। ভোর 6টার দিকে তার পাশে বসে তার দিকে তাকিয়ে এইসব কথা ভাবছিলাম। আমার ডেকে হুঁশ ফিরল। কিরে বাবা, ট্রেনের তো সময় হয়ে গেল। 1 মিনিট, আসতেছি আম্মু। তাড়াতাড়ি আয়। বাইরে কলিজা, আর কবে দেখা হবে জানি না, ভালো থাকিস বোন বলে নিহার কপালে একটু চুমু দিলাম। চোখের জল বেরিয়ে আসার আগেই সেখান থেকে উঠে এক হাত দিয়ে মুছে নিলাম। দিন যায় রাত যায়, দেখতে দেখতে 6 মাস কেটে গেল। ছুটি নিয়ে সেদিন বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। ছুটি বেশি দিনে ছিল না, মাত্র 15 দিনের। বোনের জন্য একটা ড্রেস, আম্মু আর আপুর জন্য 2টা শাড়ি, আর দোলাভাইয়ের জন্য একটা লুঙ্গি একটা গেঞ্জি, আর পিচি অনিকের জন্য নিলাম শার্ট প্যান্ট আর এক জোড়া জুতো। সিলেট রেল স্টেশনে আসার পর ভাবলাম বোনের জন্য কম হয়ে গেছে, আরও কিছু কিনতে হবে, তাই তার জন্য আর একটা ভালো দেখে ঘড়ি কিনলাম। বাড়িতে এখনও কাউকে জানাইনি, সারপ্রাইজ দেবো বলে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা এলো। আব্বা এখনো অফিস থেকে ফিরেন নাই, আম্মু তার কাছে ব্যস্ত, আর বোন তার রুমে মনে হয়। আমি আস্তে আস্তে চুপি চুপি প্রথমে বোনের রুমে গেলাম। জানালার ফাঁক দিয়ে দেখলাম বোন আমার বইয়ের জগতে হারিয়ে গেছে। হাতে সব জিনিসপত্র সেখানে রেখে আমি চুপি চুপি বোনের রুমে ঢুকলাম। বোন আমার উপস্থিতি টের পাওয়ার আগে আমি পেছন থেকে গিয়ে 2 হাত দিয়ে তার চোখ চেপে ধরলাম। কে? আমি চুপ করে আছি। অনেক। আমি চুপ। দুলা ভাই? আমি এবার চুপ। দেখ তো, ভালো লাগে না। কে? মাত্র 6 মাসই বলে গেলি? কুত্তা ছাড় বলছি। আরে কুত্তি, আমি কুত্তা নয়, তোর ভাই বলে নিহাকে ছেড়ে দিলাম। নিহাকে ছাড়তে আমার উপর আক্রমণ করে বসলো। কুত্তা, পেটনির জামাই, অমানুষ, কচ্ছপ, গরু, হাঙ্গর। বলতে বলতে আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো। ওরে থাম থাম এবার। এতদিনে একবারও আমার কথা মনে পড়ে নাই? বড্ড বেশি মনে পড়েছিল রে। তাহলে কত টেক্সট দিছি, কল দিছি, একবারও রিপ্লাই দিলি না কেন? সময় পাইনি, ওখানে এত পড়ার চাপ, জানলে আমি যেতামই না। মিথ্যা বললাম, আসলে ওখানে পড়ার নয়, কাজের চাপ বেশি। মিথ্যা বলিস না কুত্তা, আমি সব জানি। ওখানে যে পড়ার নয় কাজের চাপ বেশি, কিন্তু ঠিকই তো আব্বু আম্মুর সাথে সব সময় কথা বলবি, আমার সাথে বললি না কেন? কলেজে শোন, তোর সাথে কথা বলিনি এই জন্য, তোর সাথে কথা বলে মন চাইবে তোর পাশে বসে আড্ডা দিই, কাজে মন বসবে না। তাই বলে একবারও কল দিবি না? সরি রে কলেজা। যা, তোর সাথে কথা বলবো না। সরি বললাম তো। কথা বলবো না, ব্যাস বলবো না। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি আবার বলে একদম সামনে যেতেই নিহা আমাকে পেছন দিকে টান দিয়ে ধরলো। পেতনি জামাই,
কই যাবি শুনি? দূর, কোথাও যাবো না। আমি তো যাচ্ছি তোর জন্য যে গিফট এনেছিলাম সেগুলো দেখানোর জন্য। কি গিফট এনেছিস? দেখলেই বুঝতে পারবি। বলে আমি নেহার দরজার সামনে রাখা ব্যাগগুলো নিয়ে এসে নেহার বিছানায় রাখলাম। এমা, এত কিছু কার জন্য? সবার জন্য এনেছি। এত টাকা কোথায় পেলি? গত 6 মাসে 60,000 টাকা বেতন পেয়েছি। থাকা খাওয়া ফ্রি ছিল, আর পড়ালেখার খরচ হয়েছে মাত্র 10,000 টাকা 6 মাসে। বাকি রইল 50,000। সেখান থেকে 10,000 টাকা দিয়ে এগুলো কিনলাম, আর ক্যাশ আছে এখন 40,000 টাকা। তুই তো সেই ব্রিলিয়ান্ট ভাই, 16 বছর বয়সে এত টাকা রুজি করলি মাত্র 6 মাসে। বুঝতে হবে না ভাইটা কার। মানিহা, কার সাথে কথা বলছিস এখানে? বলতে বলতে রুমে ঢুকলেন আম্মু। আমাকে দেখতে আম্মুর চোখে যেন পানি চলে আসলো, মুখে বিশ্বজুড়ে হাসি আনিয়ে বললেন, বাবা তুই কখন এলি? এই তো একটু আগে। একটা ফোন দিলেও তো পারতি। সারপ্রাইজ দিবে বলে দেয়নি। আমু, এই দেখো ভাই তোমার জন্য কি নিয়ে এসেছে। বলে আম্মু শাড়িটা বের করলো। এসবে কি দরকার ছিল? বারে, জীবনের প্রথম রুজির টাকা দিয়ে নিজের পরিবারের জন্য কিছু না কিনে অন্যদের জন্য কিনবো কি? তাই বলে এত দামি কাপড় কেনার কি দরকার ছিল? কই দামি আম্মু, এটা তো মাত্র 1400 টাকার কাপড়। মিথ্যা বললি কেন? এখানে দেখি প্রাইস মানে লেখা 2000 টাকা। তোকে কে বলেছে এসব পড়তে? তোর জন্য যেটা আনছি সেটা দেখ পছন্দ হয় কিনা। পছন্দ না হলে? তোকে নিয়ে কালকে আবার যাবো মার্কেট করতে। লাগবো না, আমার এটাই খুব ভালো লাগছে। আচ্ছা দাঁড়া, তোর আব্বুকে ফোন দিয়ে বলি। না, আব্বুকে বলার দরকার নেই। বাসায় তেমন ভালো খাবার কিছুই নেই, ওনাকে বললে আসার সময় উনি কিছু একটা নিয়ে আসবেন। আমাকে দূরে ফেলে দিতেছো? আমি এই পরিবারে কেউ না বুঝি। তা না বাবা, তুই এতদিন পর বাড়িতে এলি, ভালো মন্দ কিছু তোকে খাওয়ানো উচিত না? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আব্বুকেও ফোন দিও না, আমি বাজার থেকে গিয়ে না হয় ভালো মন্দ তোমার জিনিসপত্র নিয়ে আসবো। পাগল একটা। বলে আম্মু চলে গেলেন। হ্যাঁ রে, এই ঘড়িটা তোর পছন্দ হয়েছে কিনা দেখতো। ওয়াও, ভাই এত সুন্দর ঘড়ি কার জন্য? আমার কলিজের জন্য। খাবার মানুষ নাকি? বল, কোন মেয়েকে পটিয়েছিস তাকে গিফট করবে? তোকে স্যার আমি কখনো কোনো মেয়েকে কিছু গিফট করেছি কি? করেছিস তো, ক্লাস 2 তে নিপা নামের একটা মেয়েকে একটা কলম গিফট করেছিলি, মনে আছে কি? দেখ, ওইটা তো সে অনেক কাল আগের কথা। আচ্ছা বল, কত টাকা দিয়ে কিনলি এটা? 2টা করে ম্যাচিং করে 1600 টাকা দিয়ে কিনলাম। খারাপ হয়েছে কি? 2টা কেন? একটা তোর আর একটা আমার জন্য। বাবা, ভাই আমার বড্ড বেশি বড় হয়ে গেছে। আচ্ছা রে, এখন ফ্রেশ হয়ে নেই, পরে কথা হবে। ফ্রেশ হয়ে আমি বাজারে চলে গেলাম। মনের আনন্দে বাজার করে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখি আব্বু অফিস থেকে চলে আসছেন। তারপর ওনাকে সালাম করলাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম, আর অনেক কথা হলো। বেশ ভালোই কাটছিল ছুটির দিনগুলো বোনের সাথে। সারাদিন আড্ডা, মস্তি, ঝগড়া করা। কিন্তু এমন একটা দিন আমার জীবনে চলে আসলো যেটার জন্য আজ আমি বেঁচে থেকে আমার পরিবারের কাছে মারা গেছি। 4 দিন পর আমি আর আমার বোন বের হলাম নীলাপুর বাড়িতে যাবো বলে। দুপুর 12টার দিকে আমরা নিশ্চিত তখন আপু অনিকে নিয়ে স্কুল থেকে আসার পথে থাকবেন। তাই আমরা তার আগে তার বাসায় গিয়ে তাকে সারপ্রাইজ দেবো। যেই বাবা সেই কাজ। আপুর বাসার সামনে যাওয়ার পর নেহাকে বললাম, তুই যা, আমি দোকান থেকে কিছু নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। বলেই নেহা চলে যায়। আমি দোকান থেকে কিছু জিনিসপত্র মানে চিপস, ঠান্ডা, চানাচুর ইত্যাদি নিয়ে গেলাম বাসায়। বাসার গেটের সামনে যেতে দেখলাম গেট খোলা। তার মানে সারপ্রাইজটা দেওয়া হলো না, আপু বাসায় চলে আসছে হয়তো। মনটা খারাপ করে ভিতরে ঢুকলাম। দরজা খুলতে যে দৃশ্য দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখি দুলাভাই নেহাকে। সময় শেষ, আপনি এখন যেতে পারেন। নীলাপুর কথাটা শুনতে কল্পনা ছেড়ে বাস্তবে ফেললাম আমি। পিছনে তাকে দেখি নীলা আপু, শুভ আর ঐশী দাঁড়িয়ে আছে। আমি বুঝি না, এরকম একটা বেয়াদব লুচ্চা ছেলেকে এখানে আসার চান্সটা দেওয়াই হলো বা কেন? আমি এই বিষয়ে কথা বলবো শক্ত করে নিহার আব্বুর সাথে। কারোর সাথে কথা বলতে হবে না, আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। বলে উঠে ঘুরে দাঁড়াতেই বুঝলাম নেহা আমার হাত ধরেছে। তার মানে তার জ্ঞান ফিরেছে। কোথায় যাবি? যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। আচ্ছা চলে যা, এর আগে তুই তোর দিয়ে কসমটা তুলে নে, আর না হয় আমাকে গলা টিপে মেরে যা। প্লিজ পাগলামো করিস না কলেজে আমার। তুই ওই দিন একটা ভুল করেছিস, আমাকে কসম দিয়ে। আজও ভুল করতে চলেছিস তুই। আমি সবার সাথে ওয়াদা করেছি, আজ তোকে শেষ দেখা দেখে চিরদিনের জন্য চলে যাব তো লাইফ থেকে।
কেন? আমি কি দোষ করেছি? অনেক সময় অপরাধ না করে শাস্তি পেতে হয়। ধরে নে তুইও কোনো অপরাধ ছাড়া শাস্তি পাবি। কেন? এটাই নিয়তির লেখা হয়তো। না, আমি মানি। মানতে যে হবে তোকে, কারণ এটার পিছনে রয়েছে পরিবারের মান সম্মান আর তোর ভবিষ্যৎ। কিসের পরিবার? কার ভবিষ্যৎ? আমার এসব কিছুই লাগবে না, শুধু তোকে চাই আমার। আবার আগের মতো করি। ফেলে আসা দিনগুলো চাইলে ফিরে আসে না রে। আব্বু, 20 মিনিট পেরিয়ে 25 মিনিট হয়ে গেছে। চুপ। উনি ঠিকই বলেছেন, আমার সময় শেষ হয়ে এসেছে রে। আপনি যাবেন এখান থেকে নাকি আমি পুলিশ ডাকবো? আপনার জন্য আজ লোকে আমার ছেলেকে খুনির ভাগনা বলে ডাকে। জি চলে যাচ্ছি বলেই নিহার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে নিহার মাথা পুরো গরম হয়ে গেছে। তার উপর সুবার ঐশীর প্রশ্ন করতে লাগলো, এই লুচ্চা ছেলেটা কে? তার সাথে কি এমন সম্পর্ক তোর? এটা কি তোমার এক্স বব? জবাব দে নিহা। নিহা নীরব নিঃসুপ হয়ে শুয়ে আছে, কারো কথার কোনো উত্তর দিচ্ছে না, শুধু চোখের জল মুছতেছে। প্রায় 5 বা 10 মিনিট পর মুখ খুলো নিহা। আচ্ছা ঐশী, তুই আমাকে তোর ভাবি বানাতে চাচ্ছিস কেন? তোর ভাইকে দেখে, তোর ভাইয়ের আচার আচরণের কথা শুনে। একটু আগে যার চরিত্রে তুই লুচ্চামির সার্টিফিকেট দিলি, ওই মানুষটাই ছিল আমার ভাই। কি বলছিস সেসব? আমি জানতাম না ভাই এভাবে হঠাৎ ছাড়া পেয়ে যাবে। জানলে অবশ্যই বিয়েটা একটু পিছিয়ে নিতাম। একটা খুনির জন্য তুই বিয়ে পিছিয়ে নিতি? আপু, নিহানকে আপনি ভুল বুঝতেছেন না। আমি আর নিহানের সম্পর্কে যা জানি তা এখানকার কেউ হয়তো জানে না। কি এমন জানোস? নিহান তোকে কসম দিয়েছে, কিন্তু আমাকে না। তাই আজ আমি সব খুলে বলবো। বল শুনি, কি এমন সত্য কথা যার কারণে একটা খুনির জন্য পাগল আমার বোন? ওই দিন নিহান যখন তোমার বাসায় যায়, নিহা আগে চলে গিয়েছিল। তারপর নিহান গেল। বাসার ভিতরে ঢুকতেই নিহান একটা চিৎকার শুনতে পেল, যেখানে তার বোন নিহাও ছিল। আওয়াজটা যেহেতু উপর থেকে আসছিল, তাই নিহান দৌড়ে উপরে গেল। সেখানে নীলা আপুর বেডরুমের সামনে যেতেই নিহান শুনতে পেল রাজন ভাই বলছেন, এখানে কেউ নাই তোকে বাঁচানোর জন্য। তোর উপর আমার একটু আধটু অধিকার আছে। রাজন ভাই জানতো না যে নিহা একা আসে নাই, নিহানও এসেছে। নিহান বেডরুমের দরজা একটু ফাঁক করে দেখলো বন্য পশুর মতো রাজন ভাই তার কলিজার বোন নিহার উপরে আক্রমণ করেছে। সাথে সাথে নিহান আস্তে করে দরজাটা খুললো। রাজন ভাই তার উপস্থিতি টের পাওয়ার আগে চালাকি করে পরে থাকা নিহার ওড়না নিয়ে রাজনের গলায় পেঁচিয়ে দিল, আর রাগের মাথায় সেটাকে সিলিং এ ঝুলিয়ে দিল। মুহূর্তের ভিতরে রাজনের দানবের মতো দেহটা লটকে গেল শূন্যে। নিহা নিজেকে গুছিয়ে বিছানায় এক কোণে বসে 2 হাঁটু একসাথে কাঁদতে লাগলো। তখন নিহান বলল, তুই বাড়িতে চলে যা। নিহা কোনো জবাব দিল না। যা বলছি, তোকে আমার কসম দিলাম। নিহা কেঁপে উঠলো ভয়ে। তখন সে রুম থেকে বেরিয়ে যাবে, তখন নিহান আবারও বলে উঠল, এখানে যা হয়েছে কাউকে কিছু বলবে না। আমি যা বলবো সেটাকে সবার সামনে এবং নিজের কাছে সত্য মনে করবি। নিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। বারান্দায় বসে কাঁদছিল। ওদিকে নিহান যখন দেখলো রাজন মারাই গিয়েছে, তারপরেও তার রাগ মেটেনি। ওনার এক প্রান্তে তার হাত ধরে রাখলো, আর অন্য প্রান্তে হাত দিয়ে রাজনের নাক মুখে পেটে ঘুষি মারতে লাগলো। ওদিকে নীলা আপু অনেককে নিয়ে যখন স্কুল থেকে ফিরে, তিনি দেখলেন নিহা তার বারান্দায় বসে কাঁদছে। কি রে, তুই কখন এলি আর এখানে বসে কাঁদছিস কেন? নিহা কোনো জবাব দিল না। 1-2 বার জিজ্ঞেস করার পর নীলা আপু শুনতে পেল বাসার ভিতরে জিনিসপত্র ছুঁড়ে ভেঙে চুরমার করে দিচ্ছে, আর সাথে বলছে, কুত্তার বাচ্চা তুই, এত সাহস তোর? মরতে পারিস না তুই? তুই আমার কলিজার গায়ে হাত দিয়েছিস। তাড়াহুড়া করে নীলা আপু বাসার ভিতরে গেল। বেডরুমের দরজার সামনে যেতেই নীলা আপু থমকে দাঁড়িয়ে পড়ল। নিজের স্বামী রাজনের খুন আপন ভাইয়ের হাতে, এটা দেখার পর কেই বা ঠিক থাকতে পারে? নীলা আপু ওই দিন যা দেখেছে সব ভুল ছিল। যদি নীলা আপু আর 10টা মিনিট আগে আসতে পারতো, তাহলে সে আজ নিহানকে খুনি ভাবতে পারতো না।
বরং এটা বলতো নিহানার মতো ভাই আছে বলে আজ বোনেরা সুরক্ষিত। তুমি বলেছিলে না আপু, লোকে তোমার ছেলেকে খুনির ভাগনা বলে? ভাই আমাকে এজন্য কসম দিয়েছিল যাতে লোকে তোমার ছেলেকে এটা বলতে না পারে যে সে একজন ধর্ষকের ছেলে। তার খালামণিকে ধর্ষণের চেষ্টা করায় তার মামা তার বাবাকে খুন করেছে। নীলাপু শুধু কেঁদেই যাচ্ছে। অনেকেরও বয়স কম না, এখন তার সব বোঝার বয়স। তাই নিহার কথাগুলো সে মন দিয়ে শুনলো। তার বাবার প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল সেটা আজ শেষ হয়ে গেল। তখন নিহা আব্বুকে ইশারা করে বলল, আজ ভাইয়ের জন্য তোমার পরিবারের মান সম্মান ডুবে গেছে, তাই ভাই তোমাদের কাছে মৃত। আরে ভাইয়ের জন্য আজ এই পরিবারের মান সম্মান বেঁচে আছে। যদি ওই দিন সব সত্য কথা বলে ভাই দিত, তাহলে আজ কোথাও মুখ দেখাতে পারত না কেউ। ভাবতে অবাক লাগে, ভাইয়ের ভিতর সেদিন এত বড় বোঝাটা কে দিল? মাত্র 16-17 বছর বয়সে ভাই নিজের কথা ভুলে গিয়ে ভেবেছিল আব্বু আম্মু আপু আর আমার অনেকের ভবিষ্যতের কথা। পুরো কেবিন জুড়ে শুধু একাই নিহা বলে যাচ্ছে, আর সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কে কি বলবে? আর যে সবাই অপরাধী। এখনো তোমরা আমাকে আমার কলেজের কাছ থেকে কি দূরে রাখতে চাও? না বোন, আমিও চাই আমার ভাইটার কাছে যেতে। সে কোথায় গেছে? হসপিটাল থেকে বেরিয়ে ডান দিকে 5 মিনিট গেলেই তো বাস স্ট্যান্ড। ওখান থেকে কোথায় কোথায় বাস যায়? শহরের বাইরে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। আপু একটু দেরি করলে ভাই অনেক দূর চলে যাবে আমাদের ছেলে। আমাকে কি চান্স দিবি একটু ওর কাছে ক্ষমা চাওয়ার? আগে ভাইকে খুঁজে বের করতে হবে তো। সবাই গেটের কাছে যাও, আমি পার্কিং থেকে গাড়ি নিয়ে আসছি। ভাই তাই করব। 10 থেকে 15 মিনিট পর বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। সেখানে গিয়ে প্রত্যেকটা টিকিট কাউন্টারে খুঁজতে লাগলো তার ভাই কোন বাসে টিকিট কেটেছে। অনেক খোঁজার পর ঢাকার শ্যামলী বাসের কাউন্টারে ভাইয়ের নাম পেল। এই বাস কোথায় বলতে পারবেন কি একটু? সরি আপু, বাসটা 1 ঘন্টা আগে এখান থেকে ছেড়ে গেছে। এখন কোথায় আছে? উজান বিটি হবে। সমস্যা নেই, ওখানে আমার লোক আছে, আমি তাদের ফোন করছি। তাড়াতাড়ি কর বাবা। হ্যালো সুমন, জি স্যার। তুমি এখন কোথায়? স্যার আমি তো এখন অফিসে। তোমার এখান থেকে উজানবাটি রেস্টুরেন্ট কত দূরে? মাত্র 10-15 মিনিটের রাস্তা। তাড়াতাড়ি ওখানে যাও আর গিয়ে দেখো সিলেট টু ঢাকার বাস কি এখন ওখানে রয়েছে। আচ্ছা স্যার, যাচ্ছি। বলেই কল কেটে দিল। প্রায় 10 মিনিট পর আবার কল দিল। স্যার আমি যার 5 মিনিট আগেই বাসায় চলে গেছে। আচ্ছা, আমাদের ঢাকা অফিসের শাখা কোথায়? স্যার মিরপুরে। ওকে আচ্ছা ভাই, এখন রাখি, পরে কথা বলবো। জি স্যার। শুভ এরপর আরেকজনকে কল দিল। হ্যালো মুহিম। জি স্যার। 5 থেকে 6 ঘন্টা পর সিলেট টু ঢাকা বাসে আমার একজন মানুষ যাবে, তুমি তাকে রিসিভ করতে পারবে কি? রাত 3টার সময়? কি স্যার? সরি স্যার, আপনি বরং তার কাছে আমার নাম্বার এবং ঠিকানা পাঠিয়ে দেন। সে সুযোগ নাই, সে মানুষটার কাছে কোনো ফোন নাই, সে এখন উজানবাটি পেরিয়ে গেছে। ঢাকায় নামার পর তাকে তুমি রিসিভ না করলে বড়সড়ই বিপদ হয়ে যাবে আমার জন্য। ও তাহলে স্যার আপনি তার একটা ফটো আমার কাছে পাঠিয়ে দিন। নিহা, নিহানের কোনো ফটো হবে কি? ছোটবেলার আছে, কাজ হবে কি? না, ফটো নাই। তাহলে তাকে কিভাবে খুঁজবো? বাসের নাম শ্যামলী, নাম্বার 084569000, ঢাকা। লোকটার নাম নিহান, উচ্চতা 5-5.5 ফিট, দেখতে উজ্জ্বল, চেহারার অধিকারে মুখে চাপ দাঁড়িয়ে আছে। বাস থামার সাথে সাথে তুমি বাসে উঠে তারপর নাম ধরে কয়েকবার ডাকলেই পেয়ে যাবে। কি নামে ডাকবো? নিহান, তোমার কলিজার বোন নিহা তোমার অপেক্ষায় আছে। এত সব পারবো না, খালি নিহান বলবো। আপনি ঢাকার বাস স্ট্যান্ডের সাথে কন্টাক্ট করে আমাকে জানান বাস ঠিক কয়টার সময় আসবে। অবশ্যই। বলেই কল কেটে দিল। তারপর ঢাকা বাস স্ট্যান্ডে কন্ট্যাক্ট করে টাইম জেনে নিয়ে মহিমকে জানালো। আচ্ছা চলো এখন বাড়ি যাওয়া যাক। ভাবিকে নিয়ে আমাদের বাড়ি যাবে ভাই? না, আমি ওখানে যাব না এখন। তাহলে এখন যাবি? বিয়ে তো হয়ে গেলে এখন শ্বশুরবাড়ি না গিয়ে কই যাবি? যতক্ষণ না আমার ভাই ফিরে আসবে ততক্ষণ আমি যাব না। আমার ভাই এসে যখন আমাকে নিজে হাতে বধূ বেশে বিদায় দিবে
এই বাড়ি থেকে তখন যাব। গুড আইডিয়া। তার সাথে আবার একটা অনুষ্ঠান করে তোর ভাইয়ের গলায় আমাকে ঝুলিয়ে দিবি। কানে কানে বলল নেহাকে। নেহা তো কষ্টের মাঝে থেকেও মুচকে আসলো নেহার কথা শুনে। আচ্ছা বাবা, তাহলে চল এখন বাসায় যাওয়া যাক। আমি বলি কি, আজ তুমি আর ঐশী আমাদের বাড়ি থাকবে। জি আম্মা। কি মজা, তুই বিয়ে করে শ্বশুরবাড়ি যাচ্ছিস না, আর আমি বিয়ে না করেই শ্বশুরবাড়ি থাকবো। রাত 3টার দিকে সবাই ঘুমিয়ে পড়েছে। আব্বু শুভ অনেক এক রুমে, আর আম্মু নীলা আপু এক রুমে, ঐশী নেহা দুজনে আমার রুমে। সবাই যখন ঘুমে আচ্ছন্ন, নেহা তখন অপেক্ষায় আছে কলের। কখন ওই লোকটা কল দিয়ে শুভকে জানাবে যে নেহানকে পাওয়া গেছে। নেহা রুমের ভিতরে হাঁটাহাঁটি করছে, কখনো বসে আবার পরের টেবিলের দিকে তাকাচ্ছে, আবার কখনো আলমারি খুলে আমার ছোটবেলার জামাগুলো দেখছিল। হঠাৎ নীরব নিস্তব্ধ পরিবেশে অবসান ঘটল শুভর। ফোনের রিংটনে সারা বাড়ির দেয়াল ছুঁয়ে এসেছে যখন নেহার কানে গেল। নেহা এক দৌড়ে শুভ রুমের কাছে গেল। এদিকে শুভ ঘুম থেকে উঠে কল রিসিভ করলো। স্যার, হ্যাঁ বল। অনেক খোঁজার পর এ নামের কাউকে বাসে পেলাম না। বলছো কি এসব? জি স্যার, বাসের হেল্পার বলল উজান বিটি থেকে তাদের একজন লোক মিসিং। তার মানে ওখানে নিহান বাস মিস করেছে? হতে পারে স্যার। আচ্ছা, ধন্যবাদ তোমাকে এত কষ্ট করার জন্য। না থাক স্যার, ধন্যবাদ না দিলে চলবে। নেহা এটা শোনার পর রুমে চলে গেল। স্যার, ওই নিহান আপনার কি হয়, আর তার জন্য আপনি এত পরেশান কেন? শালাবাবু হয়, অভিমান করে চলে গেছে। এখন তাকে ফিরিয়ে না আনলে আমার এখানে বাসর টাসর কিচ্ছু হইব না। ও, তাহলে এবার বুঝছি ব্যাপারটা। আচ্ছা তাহলে এখন রাখি। জি স্যার। স্যার, রাত্রি মানে? আপনি না আমার স্যার, তো স্যার নাম ধরে তো যায় না, তাই শুভরাত্রি না বলে স্যার রাত্রি বললাম। এখন তো নাম ধরেছো। সরি স্যার। শুভ মুসকে মুসকে হেসে বলল। আমি রাত্রি। তারপর দুজনেই হেসে ওঠে। তারপর কল কেটে দিয়ে শুভ ঘুমিয়ে পড়লো। 3 দিন কেটে গেল, আমার কোনো খোঁজ খবর পাইনি। জেলে যখন ছিলাম তখন না হয় নেহার সামনে ছিল, 2 দিন পর পর গিয়ে দেখতো, কিন্তু এখন কোথায় আছি কি করছি সেটা কেউ জানে না। অনেক খোঁজাখুঁজির পর নেহা সিদ্ধান্ত নিল সে নিজেই ঢাকা যাবে। একা তো যেতে পারবে না, তাই সঙ্গে করে শুভ আর ঐশীও যাবে। 10 দিন পর ঢাকার অলিতে গলিতে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিল নেহা। ঢাকা সিটি মার্কেটের সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন ফুটপাতে বসে থাকা একটি মেয়ের কথা শুনে দাঁড়ালো নেহা। মেয়েটি বলছিল, ভাইয়া আপুরা কয়টা টেহা দিয়া যান? এই যে আমার ভাই 3 দিন ধরে অসুস্থ, ডাক্তার বলছে অনেক টেহা লাগবে। ভাইয়ের কথা শুনতেই নেহা পিছনে তাকালো। তাকে দেখে একটা মেয়ে থালা নিয়ে বসে আছে, আর এক হাতে একটা ফটো। নেহা একটু কাছে গেল কিছু সাহায্য করার জন্য। 500 টাকার একটা নোট মেয়েটার হাতে দিতে ফটোটা দেখলো। ভালো করে ফটো দেখতেই নেহা বলে উঠলো, এই মেয়ে, এই ফটো তুমি কোথায় পেলে? স্টুডিওর লোক দিয়ে তুলেছি, আমার ভাইয়ের ফটো। মেয়েটার কাছ থেকে ফটোটা কেড়ে নিয়ে বলল, না, এটা তোমার ভাই হতে পারে না, এটা আমার ভাই। জানি না। ভাই এখন কোথায়? হসপিটালে। কি কি হয়েছে আমার ভাইয়ের? এদিকে আম্মু বাসে পুরো পাগল হয়ে গেছেন। আমার কেমন কেমন লাগছে, না জানি ছেলেটা কোথায় আছে, কি অবস্থায় আছে, কোনো বিপদ হয়নি তো? কথায় আছে না, সন্তানের কিছু হলে সবার আগে জানে মায়ে। পরিবারের সবার অপমান সহ্য করতে না পেরে ওই দিন রাতে হসপিটাল থেকে বেরিয়ে পড়েছিলাম নতুন কোনো শহরের উদ্দেশ্যে। রাতের আকাশে হাজারো তারার ভিড়ে চাঁদ যেমন একা টিকে থাকে, তেমনি শহরের হাজারো মানুষের ভিড়ে আমি বড্ড অসহায়, একা। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে গেলাম। সেখান থেকে ঢাকার বাসে ওজনবাটি অবধি যাই। ওখানে একটা ঝামেলায় পড়ে বাসটা মিস করে দিই, যার কারণে পরের বাস ধরে সকাল 7টায় পৌঁছালাম ঢাকা নামের নিষ্ঠুর এক শহরে। বাস স্ট্যান্ড থেকে নেমে আনমনা হয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি, তখন থমকে দাঁড়ালাম একটা মানুষের কণ্ঠ শুনে। কোথায় যাবেন? কণ্ঠটা খুবই একটা পরিচিত। ঘুরে তাকাতে দেখলাম রিক্সাওয়ালার বেশে আব্বুর সেই বন্ধু, যার রেস্টুরেন্টে আমি 10 বছর আগে কাজ করেছিলাম। করিম চাচা বলে এগিয়ে গেলাম তার দিকে। আমাকে এত সুন্দর করে চাচা ডাকলে, কে বাবা তুমি? আরে চাচা, আমি আপনার বন্ধু ফয়সাল সাহেবের ছেলে নিহান। ভুলে গেলেন আমাকে? বাবা তুমি?
হ্যাঁ চাচা। আচ্ছা চাচা, আপনার এই অবস্থা কেন? কি করব, খাওয়ার জন্য এই বুড়ো বয়সেও রিক্সা চালাই। আপনি কেন রিক্সা চালাবেন আপনার এত ব্যাংক ব্যালেন্স থাকতে? ছিল, এখন নাই। করিম চাচার দুটি হাত ধরে বললাম, কি হয়েছে চাচা? সবই নিয়তির খেলা বাবা। একটু খুলে বলবেন কি? সম্পত্তির লোভে আমাকে খুন করে ফেলতে চায়, তাই আমি সবকিছুর মায়া ছেড়ে দিয়ে বেঁচে আছি। খারা খুন করতে চায়? আমার আদরের 3 সন্তান। বলে কেঁদে দিলেন করিম চাচা। আমি চাচাকে সান্ত্বনা দিলাম। তারপর তাকে নিয়ে তার নতুন বাড়ির বস্তিতে গেলাম। বিপদে কাঁদিতে নেই, নয়ন জলকে কালি বানিয়ে রাখবে। একদিন তুমিও সে কালি দিয়ে নতুন ইতিহাস রচিত করবে। সেদিন থেকে চাচাকে বললাম, আর রিক্সা চালাতে হবে না, এখন থেকে তার পরিবারের সব দায়িত্ব আমার। চাচার পরিবার বলতে তিনি, চাচি আর 15 থেকে 16 বছরের একটা ছোট মেয়ে রিয়া। মেয়েটা অবশ্য চাচার আপন মেয়ে না। রিয়ার আম্মু চাচার বাসায় কাজ করতেন। রিয়ার বয়স যখন 7 ছিল তখন তার আম্মু মারা যান। বাবা অনেক আগেই মারা গিয়েছিল। মা বাবা মারা মেয়েটার সকল দায়িত্ব নিয়েছিলেন করিম চাচি। সেদিন থেকে আজও রিয়া তাদের সাথে আছে, সকল সুখে দুঃখে। জানি না কতদিন বেঁচে থাকবো, এই কয়েকদিন না হয় চাচার সাথে কাটিয়ে দিই। বিদায় বেলা চাচাকে বলে দেব আমাদের বাসায় চলে যেতে। তাই সেদিন থেকেই চাচা রিক্সা চালানো শুরু করলাম আমি। করিম চাচা বাধা দিয়েছিলেন, কিন্তু আমি মানিনি। আমি থাকা সত্ত্বেও তিনি এ বসে রিক্সা চালাবেন, এটা কি করে হয়? দিন শেষে 1200 টাকা নিয়ে ফেললাম করিম চাচার ঘরে। চাচার হাতে 1000 টাকা তুলে দিলাম, বাকি 200 টাকা নিজের কাছে রেখে দিলাম। এদিকে রিয়ার সাথেও আমার আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে গেল। মেয়েটা বড্ড দুষ্ট, একদম নিহার মতো ফাজলামি করে। আচ্ছা ভাইয়া, তোমার নাম কি? নিহান। নিহান ভাইয়া, আমার একটা কাজ করে দিতে পারবে কি? কি কাজ বল? বস্তিতে কিছু লোক গুন্ডা ছেলে পেলে আছে, ওদের সাহায্য করতে হবে একটু। কেন, ওরা কি করছে? ঘর থেকে বের হলেই আমাকে দেখে ওরা বাজে বাজে কথা বলে। চল তো বোন, দেখি কার এত বড় সাহস। বলে আমার বোনকে নিয়ে ঘর থেকে বের হলাম। ভাইয়া, ওই যে ওইখানে বসে আছে 4-5টা ছেলে। আমি তাকে দেখলাম, ছেলেগুলো 15 থেকে 16 বছরের হবে, কিন্তু সবাই ধূমপান করতেছে। পারবে কি সাহায্য করতে? আজ বরং ওয়ার্নিং দিয়ে আসি। যাও। তারপর আমি গিয়ে ছেলেগুলোকে কয়েকটা কথা বলে বুঝে আসলাম। আশা করি দ্বিতীয়বার আর বাজে কথা বলবে না। 3 দিন পর রিয়া আবার বলল ওরা তাকে ডিস্টার্ব করে। ব্যাস, আমার মাথা গরম হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা গেলাম ওই ছেলেদের কাছে। গিয়ে রিয়াকে বললাম, কোন ছেলে ডিস্টার্ব করছে বল। মাঝখানে ছেলেটাকে দেখিয়ে বলল ওর হাত ধরেছে। আমি ঠাস করে ছেলেটাকে চড় মারলাম আর ডান হাতটা শক্ত করে মুচড়ে ধরলাম। এটা দেখে বাকি ছেলেরা পালিয়ে গেল। আর মেয়েদের সাথে বেয়াদবি করবি? মাফ করে দেন ভাই, আর কখনো কারোর সাথে বেয়াদবি করব না। এটা লাস্ট চান্স, দ্বিতীয়বার এমন করলে তোদের আমি কি করব নিজেও জানি না। বলে ছেলেটাকে ছেড়ে দিলাম। ছেলেটি একটু দূরে যেতেই আস্তে আস্তে বলল, তোকে দেখে নেব শালা। কথাটি আমার কান অব্দি স্পষ্টভাবে পৌঁছালো। আমি আর কিছু না বলেই রিয়াকে নিয়ে ঘরে গেলাম। বেশ ভালোই চলছিল আমার দিনগুলো। দেখতে দেখতে 4-5 দিন কেটে গেল। সারাদিন রিক্সা চালিয়ে রাতে ঘরে ফিরলাম। খাবার খেতে বসে চাচিকে বললাম, রিয়া কোথায়? টিউবওয়েল থেকে পানি আনতে গেছে। একা কেন গেল? সে প্রতিদিনই একা যায়। কখন গেছে? 15-20 মিনিট হবে। আচ্ছা তুমি খাবার রেডি করো, আমি রিয়াকে নিয়ে আসি। বলে আমি চলে গেলাম রিয়ার কাছে। টিউবওয়েলের ওখানে গিয়ে দেখি রিয়া নাই। একটু আশেপাশের ঘরগুলোতে তাকে খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। তখন বস্তির পাশের বন থেকে কারো চিৎকারের শব্দ শুনতে পেলাম। এক দৌড়ে সেখানে গিয়ে দেখি রিয়া বোন আমার মাটিতে শুয়ে আছে অজ্ঞান অবস্থায়। তার পাশে দাঁড়িয়ে আছে এলাকার বকাটে ছেলেগুলো। ওই দিন নিহার উপর দুলাভের আক্রমণ করে দেখে যেমন আমার রাগ উঠেছিল, ঠিক তেমনি আজও রাগ হলো আমার। 4টা ছেলেকে উড়াদুরা মাই শুরু করলাম। প্রায় 5-7 মিনিট পর পিছন থেকে কে যেন আমার মাথায় বাড়ি মারলো। মাথা পিছনে হাত দিতেই অন্য একটা ছেলে এসে আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল। এক ধাক্কায় পেট থেকে পিঠের হাড় ভেঙে বের করলো। তারপর আবার মারতে যাবে, আমি হাত দিয়ে বাধা দিই, ফলে হাতের অংশটা কেটে গেল। তখন একটা ছেলে বলল, দেখ আজ তোর সামনে তোর বোনকে কি করি। যা করার আমার সাথে কর, বোনের সাথে কিছু করিস না প্লিজ। বলে 2 হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। করব, তোর সামনে তোর বোনকে ধর্ষণ করব, তুই কি করবি শুনি। বলে হাতে ছুরিটা দিয়ে আমার থুতনিতে ঘষাতে লাগলো। খোদার কসম তোদের একটাকেও জিন্দা রাখবো না। বলে ছেলেটাকে 2 হাত দিয়ে ধরে শূন্য তুলে একটা আছাড় দিলাম। ছেলেটার হাত পা মনে হয় ভেঙে গেছে। এরপর সেম কাজটা বাকি 3 জনের সাথেও করলাম।
কারো হাত কারো পা ভেঙে দিয়েছি। 4টা ছেলে মার খেয়ে পালিয়ে যাওয়ার পর আমি একটা গাছে হেলান দিয়ে বসে পড়লাম। মাথায় ভীষণ ব্যথা করতেছে, এদিকে রক্ত তো কোনো মতেই বাধাই মানছে না। শরীরটা দুর্বল হয়ে পড়লো, জানি না কখন চোখ দুটো বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়লাম। আমাকে অজ্ঞান অবস্থায় নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে গেলেন, কিন্তু কোনো হসপিটালে ভর্তি করাচ্ছে না, বিভিন্ন বাহানা দেখায়। সরকারি হসপিটালে অনেক কষ্টে চান্স মিললো, তবে কোনো ওয়ার্ড বা সিটে নয়, সিঁড়ির পাশে। সস্তা দামের ট্যাবলেটও দেওয়া হয় যেখানে, কেননা সরকারি হসপিটালে সিট পেতে হলে 1500 থেকে 2000 টাকা দেওয়া লাগে, আর করিম চাচার কাছে এতগুলো টাকাও নাই। তাই আজ 3 দিন ধরে আমি সিঁড়ির পাশে অজ্ঞান অবস্থায় আছি। চাচি আমার পাশে, আর চাচা রিক্সা নিয়ে বেরিয়েছে। এদিকে রিয়া ভিক্ষা করতে বেরিয়ে পড়ছি শুধু আমাকে বাঁচানোর জন্য। গতকাল যে টাকা পেয়েছিল সেটাকে শুধু একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। 3 দিন ধরে চাচা চাচি ও রিয়া কিছুই খায়নি। রিয়া ভিক্ষা করছিল, তখন দেখা হয় নিহানের সাথে। নিহা যখন আমার কথা নিহানের কথা জানতে পারলো, তাড়াতাড়ি হসপিটালে যায়। তারপর আমাকে একটা কেবিনে শিফট করালো। এদিকে 3 দিন ধরে কিছু না খাওয়ার কারণে হঠাৎ চাচি অজ্ঞান হয়ে গেলেন। তার চিকিৎসা শেষ হচ্ছিল পাশের কেবিনে। চিকিৎসা শেষ হওয়ার পরেই সবাই ঢুকলো চাচির কেবিনে, আর সেখানে বসে জানতে পারলো আমার সব ঘটনা। প্রায় রাত 10টা, তখন একটা নার্স এসে বলল, কেবিন নাম্বার 104 এর রোগী আপনাদের কি? ওনাকে তো কেবিনে পেলাম না, তার মেডিকেল টেস্ট রিপোর্ট এসেছে। কই দেখি। এই নিন। বলে এই রিপোর্ট ঐশীর হাতে দিয়ে নার্স চলে গেল। ঐশী ফাইলটা খুলে পড়তে লাগলো। যতই বসছিল ততই অবাক হচ্ছে। পড়তে পড়তে একটা সময় তার চোখ দিয়ে দুপুরটা জল পড়লো ফাইলের কাগজে। ওখানে কি লেখা ঐশী? না, তেমন কিছু না। বলেই সবার কাছ থেকে নিজের চোখের জল লুকাতে লাগলো। তুই কাঁদছিস কেন? বল ওখানে কি লেখা আছে। দেখি কি লেখা আছে। বলে ঐশীর হাত থেকে ফাইলটা নিয়ে শুভ পড়তে লাগলো। ঐশীর মতো সেম অবস্থা শুভরও। এই, এখানে হচ্ছেটা কি? তোমরা কাঁদছো কেন? তোমাদের চোখে জল কেন? কি লেখা আছে আমার কলেজের রিপোর্টে? চোখের টলমল পানি নিয়ে কথাগুলো বলল নিহা। নিয়া নিয়ে পৃথিবীতে খুব অল্প সময়ের অতিথি। বলেই চোখ দুটো বন্ধ করলো। তার কথা শুনতেই নিহার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সেখান থেকে এক দৌড়ে ভাইয়ের কেবিনে আসলো। ভাই সিটে নেই, কিন্তু নীলা আব্বু ওখানে দাঁড়িয়ে আছে, আর আম্মু দেয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। কেউ কারো দিকে না তাকিয়ে নীরবে কান্না করছে। আমার ভাই কই? নিহার কথাগুলো শুনে আব্বু আর নীলাপু পিছনে ঘুরে তাকালো। আমরা এসেও তোকে পাইনি, কিন্তু এই কাগজটা পেলাম। বলেই চোখের পানি মুছতে মুছতে কাগজটি নিহার দিকে এগিয়ে দিলেন। নিহা হাতে নিয়ে পড়তে লাগলো। কলিজা, মাফ করে দিস, আমি মিথ্যাবাদী। তোকে কথা দিয়েছিলাম সারা জীবন তোর সাথে থাকবো ছায়ার মতন, কিন্তু পারলাম না। চিঠিটা যখন তুই পড়বি তখন আমি না ওই পারেই সাদ মোহাম্মদ দেশে চলে যাব। আব্বু, আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আসবে, সেগুলো দিয়ে আমার কলেজের বিয়ে ধুমধাম করে দিবেন। যে টাকা বাকি থাকবে সে টাকা দিয়ে একটা বড় বাড়ি বানাবে, যেখানে করিম চাচার মতো অনেক মানুষের জায়গা হবে। কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। তোমাদের সবার মাঝে আমি বেঁচে থাকবো চিরকাল। শেষ কথাটি পরে নিহা আর কোনো কথাই বলছে না, বলার ভাষা হারিয়ে ফেলেছে। চোখের পলকে দপাস করে মাটিতে পড়ে গেল। পড়ে যায়নি, শুভ আর ঐশী ধরে ফেলেছে। নিহা মাথায় হাত দিয়ে বুঝতে পারলো তার খুব মাথা ঘুরছে। নিহা পড়ে যাওয়ার পরই সবাই দৌড়ে তার কাছে আসেন। আম্মু আসেন নাই, তিনি ওখানে বসে আছেন। নীলা কাঁদতে কাঁদতে আম্মুর কাছে গেল। আম্মু, আম্মু সারা শব্দ নেই। আম্মু, আম্মু, বলে ধাক্কা দিতে আম্মুর দেহটা ফ্লোরে পড়ে গেল। আম্মু। ছেলের এমন একটা খবর শোনায় কোনো মা কি সহ্য করতে পারে? আম্মু এত মুখে আমার উপর অভিমান করে থাকলেও আমার জন্য মনে মনে কাঁদতেন, জাব্বর ভাই বলতেন না। পুরো কেবিন জুড়ে শুধু কান্নার ছড়াছড়ি, আর কোনো শব্দ নাই। ঐশী আর নিহা একদম পাগল হয়ে গেছে। শুভ, করিম চাচা আর চাচিকে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন। রোগটার নাম হলো দ্য এক্সটেজিম। ক্যান্সারের থেকে মারাত্মক এই রোগ 100 কোটি মানুষের মধ্যে একজনেরই হয়ে থাকে। ক্যান্সার আর এটার মধ্যে একটাই পার্থক্য, ক্যান্সারের ভিতর থেকে আক্রমণ করে আর এক্সটেজিম বাহির থেকে। কিভাবে? ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আস্তে আস্তে রোগীর ফুসফুস, কলিজা, কিডনি ইত্যাদি নষ্ট হয়ে যায়। আর এক্সটেজিমের আক্রমণে প্রথমে শরীর থেকে চামড়া আলাদা হয়ে যায়। কিভাবে? ঠিক যেমন নরম কাদা হাত দিলে হাতে লেগে যায়, তেমনি রোগীর মাংসপেশি নরম হয়ে যায়, যার কারণে চামড়া শরীর থেকে আলাদা হয়ে যায়।
কেউ হাত দিয়ে স্পর্শ করলে চামড়া উঠে আসে। আস্তে আস্তে রোগীর সমস্ত চামড়া ঝরে পড়ে আর মাংসপেশিতে জীবাণু সৃষ্টি হয়। এই ধরনের রোগী প্রথম লক্ষণ দেখা দেওয়ার পরেই মাত্র 3 মাস 8 থেকে 10 বেঁচে থাকে। কেবিনের বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নীল আপুকে আর তার ভাই শুভকে কথাগুলো বলছিল ঐশী। এদিকে নেহা একটু দূরে ব্রাঞ্চে বসে কাঁদছিল আর আম্মু কেবিনের ভিতর ঘুমিয়ে আছেন। আব্বু অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন করিডোরের একপাশে। তখন আব্বুর মোবাইলে একটা মেসেজ আসলো ব্যাংক থেকে। চশমাশের আব্বু দেখতে অসুবিধা হচ্ছিল, তাই আব্বু নীল আপুকে দিলেন। দেখ তো মা, কিসের মেসেজ আসছে? ব্যাংকের মেসেজ? কার অ্যাকাউন্ট থেকে জানি আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা হয়েছে। কই দেখি মেসেজটা। বলে আপুর হাত থেকে ফোন নিয়ে দেখলো। দারু মে কুছ কালা হে। কি? নিহান বলেছিল তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আসবে, কিন্তু 1 লক্ষ টাকা আসছে। তো কি হয়েছে বল? অনেক কিছু। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, নিহানের যে রোগটা হয়েছে সেটার একটা ভালো দিক আছে। আমার কলেজে বেঁচে থাকার কোনো দিক আছে কি? না, ভালো দিকটা হলো প্রথম লক্ষণ দেখা দেওয়ার পর থেকে 3 মাস পুরো সুস্থ থাকবে। আর তখন চাইলে তার ডিএনএ দিয়ে 40টা রোগের ওষুধ বানানো যাবে। তার ব্লাড থেকে 5টি মরণব্যাধি রোগের ওষুধ তৈরি হয়। আর সে কাজটা রোগীর অনুমতি বা তার পরিবারের অনুমতি নিয়ে সম্পূর্ণ সরকারিভাবেই করা হয়। কখনো কি কেউ তোমাদের অনুমতি নিয়েছিল বা কোনো ফাইলে স্বাক্ষর করিয়েছিল? না। হ্যাঁ, আমি করেছিলাম একটু আগে স্বাক্ষর। কোথায়, কখন? ভাইয়ের চিকিৎসা চলাকালীন সময় একটা ছেলে আমার কাছে স্বাক্ষর নিয়ে গিয়েছিল। ওখানে কি লেখা ছিল? খেয়াল করি নাই। আমাকে বলছিল এটা তাদের ফর্মালিটি, আর ছেলেটার হাত কাঁপছিল। বুঝে গেছি, এটা সম্পূর্ণ অবৈধভাবে করা হচ্ছে। কিভাবে বুঝলে? টাকার পরিমাণ কম, 2 পরিবারকে না জানিয়ে তাদের সম্মতি নিয়েছে। এখন কি হবে? এখনো যদি বসে থাকতে হয় তাহলে তোর ভাই সিবিআই হলো কেন? আমি কিচ্ছু জানি না। আমার ভাইটাকে আমি ফিরে পেতে চাই। তুমি এখানে বসে থাকো, আমি তোমার ভাইকে 1 ঘন্টার ভিতর ফিরিয়ে নিয়ে আসবো। বলে সিসিটিভি ফুটেজ দেখতে গেল। যেতে যেতে তার টিমকে আসতে বলে আর আব্বুর অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে টাকা এসেছিল তার সম্পূর্ণ ডিটেলস জানতে চায়। হসপিটালের সম্পূর্ণ ফুটেজ দেখতে পারি কি? সরি, বাইরে কাউকে দেখানোর নিয়ম নেই। আচ্ছা, তাহলে সিবিআই অফিসারকে তো দেখানো যাবে। বলে নিজের ব্যাজ বের করে দেখালো। সরি স্যার, আমি চিনতে পারিনি। কেবিন নাম্বার 104 এর ফুটেজ দেখাও। ভিতরের না বাহিরেরটা? করিডোরের। ওয়েট স্যার। পিছনে পিছনে আর 10 মিনিট পিছনে। ওয়েট একটু সামনে। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাকে জুম করো। এটাকে জানি না স্যার। হসপিটালের স্টাফ কি? না স্যার। এর একটা পিক আমাকে দাও। ওকে স্যার। এবার ফুটেজটা সামনের দিকে নিয়ে আসো। জি স্যার। ও ভাই, এরা কারা ট্রলি নিয়ে কেবিনে ঢুকলো? মুখ দেখা যাচ্ছে না স্যার। একটু সামনে নাও। জি স্যার। একটু সামনে যেতেই দেখা গেল ওরা ট্রলি নিয়ে বেরিয়ে লিফটে উঠছে। এই লিফট তো উপর দিকে যায়, তাই না? লিফটের ভিতরে কোনো ক্যামেরা আছে কি? জি না স্যার। আচ্ছা, তাহলে 3য় ফ্লোরে লিফটের সামনে ফুটেজ দেখাও। নেক্সট। সেম হল, লাস্ট ফ্লোর 5 নম্বর তলায় ওপেন হলো, কিন্তু সেখানে ওরা কেউ নেই। মুহূর্তের ভিতর কোথায় হারিয়ে গেল। এখানে ফুটেজ ডিলিট করা হয়েছে কি? না স্যার। কিভাবে বিশ্বাস করব? এই দেখেন, এখানে সব টাইম লেখা উঠে, তাই এডিট করা সম্ভব নয়। এডিট করতে হলেও আর না হয় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আমি যদি বুঝতে পারি এডিট করা হয়েছে আর এখানে তোমারও হাত আছে। বিশ্বাস করেন স্যার, এখানে আমার কোনো হাত নাই। সেটা সময় বলে দেবে। বলে সেখান থেকে বেরিয়ে ওই লিফটে গেল। তখন তার কাছে একটা কল আসে। হ্যাঁ বলো। স্যার, আপনি যে অ্যাকাউন্ট দিয়েছেন সেটার একটা ফেক নাম, ফেক ঠিকানা দিয়ে খোলা। ও আচ্ছা, এই অ্যাকাউন্টে কত টাকা ট্রান্সফার আর জমা হয়েছে একটা লিস্ট বানিয়ে আমাকে পাঠিয়ে দাও। জি আচ্ছা স্যার। শুভ কল কেটে দিয়ে লিফটে ভালো করে খুঁজতে লাগলো। তখন মুহিম এসে হাজির তার টিম নিয়ে। স্যার, এই হসপিটাল থেকে একজন রোগীকে কিডন্যাপ করা হয়েছে। আগামী 1 ঘন্টার ভিতরে তাকে খোঁজে বের করতে হবে। সিসিটিভি ফুটেজ দেখলেই তো হয় স্যার। দেখেছি, এই লিফট থেকে নিহান গায়েব।
না চতুর্থ তলায় গেছে না নিচে গেছে। তাহলে কোথায় গেল? ওটা কি? মনে হচ্ছে ঘন্টাখানেক আগে কেউ উপর দিয়ে বেরিয়েছে। ওটা সরাও। জি স্যার। তাহলে বুঝি এই রাস্তায় গেছে। মহিম, লিফট উপরের ফ্লোরে নাও। ওকে স্যার। 5 নম্বর ফ্লোরে উঠতেই লিফটের উপরের কাটা অংশ সরিয়ে শুভ উপরে উঠে দেখলো এখান থেকে সোজা ছাদে যাওয়া যায়। এখান থেকে তো কোনো রাস্তা নাই। আছে একটা রাস্তা। কোথায়? পিছনের সিঁড়িতে কোনো ক্যামেরা নাই। কিডন্যাপার তাই প্রথমে ছাদে এসেছে, পরে পিছনের সিঁড়ি বেয়ে পিছনের গেট দিয়ে চলে গেছে। ইমিডিয়েটলি পেছনের গেটের সিসিটিভি ফুটেজ চেক করো। জি স্যার। আমি একটু হসপিটালের পেছনের দিকটা দেখে আসি। ওকে স্যার। এদিকে ভাইয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে নিহা। সবাই কিছু না কিছু খেলেও 3টা মানুষ এখন পর্যন্ত কিছু মুখে দেয়নি। আম্মু, আব্বু আর কলেজের বোন নিহা। আম্মু বেডে শুয়ে আছেন, তার পাশে আব্বু আর নীলা বসে আছে। তাদের থেকে একটু দূরে নিহা আর ঐশী বসে আছে। নিহা তো কারো কথাই শুনছে না, শুধু কেঁদেই যাচ্ছে। ঐশী সান্ত্বনা দিয়ে বলল, নিহানের যদি হায়াত থেকে থাকে অবশ্যই সে ফিরে আসবে, আর না হলে চুপ। আমার ভাইয়ের কিছু হলে এটার জন্য তোমরা সবাই দায়ী থাকবে। তুই আমার ভাইকে কি বলেছিলি? শত শত মানুষের সামনে লুচ্চা, বেহায়া। আমি জানতাম না ওটা নিহান ছিল। বিশ্বাস করো, আমি জানলে কখনো তাকে এভাবে অপমান করতাম না। আর তোমরা এখানে কেন এসেছো? আবার আমার ভাইয়ের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিতে? তোমরাই জিতে গেলে। তোমাদের প্রার্থনা স্রষ্টা কবুল করে নিয়েছেন। আমার ভাইকে আমার থেকে অনেক দূরে নিয়ে গেছেন। এখন তো খুশি তোমরা? আসতে বল, আম্মুর ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, তোমার আম্মুর ঘুম ভেঙে যাবে। আর এদিকে আমার কলেজা যে চিরকালের জন্য ঘুমাতে গেল। বুঝতেই পারছেন কলেজের ভাই হারানোর ব্যথা কতটুকু। তাই নিহাও পাগলের মতো সবাইকে যা মন চাই বলছে। অন্যদিকে মহিম শুভর কাছে আসলো। স্যার, রাত 9:15 এখান থেকে পিছনের গেট দিয়ে একটা গাড়ি বের হয়। ডান দিকে না, বাম দিকে গেছে। ডান দিকে। কিন্তু স্যার ওই গাড়িটা তার ঠিক 30 মিনিট পর 9:45 সামনের গেট দিয়ে ঢুকেছিল। ওখানে কি হলো? ওখান থেকে একজন রোগীকে নিয়ে যাওয়া হয়। মুখ দেখেছিলে কি? স্পষ্ট স্যার, ওইটা নিহান ছিল না। তাহলে কোথায় যেতে পারে? তখন একটা মেসেজ আসলো শুভর ফোনে। ওপেন করে দেখলো যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল চেয়েছিল, সেটা 5টি অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা জমেছে 5 বার, আর ট্রান্সফার হয়েছে 10 বার। জমা হয়েছে 5 বারে 5 কোটি টাকা, আর ট্রান্সফার হয়েছে 9 বারে 9 লক্ষ টাকা। আরেকটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে 4,91,00,000 টাকা। যে অ্যাকাউন্টে 4 কোটি টাকা ট্রান্সফার হয়েছে সেটা ডিটেলস দিতে পারবে কি? কল দিয়ে জিজ্ঞেস করলো সিবিআই সাইবার ক্রাইম কন্ট্রোল অফিসারকে। জি স্যার, 1 মিনিট। ঠিকানা বলো শালার। রাজশাহী। নাম কি? কামাল। পেশা? ডক্টর কামাল। ঢাকা সিটি হাসপাতালে তার চেম্বার আছে। ধন্যবাদ। বলেই কল কেটে দিয়ে তাড়াতাড়ি হসপিটালের ভিতরে গেল। ডক্টর কামালকে কোথায় পাবো? 4 নম্বর ফ্লোরে। শুভ 4র্থ ফ্লোরে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলো, ডক্টর কামাল এখন কোথায়? ওটিতে ইমার্জেন্সি অপারেশন করতেছেন। কোন দিকে? সোজা গিয়ে ডানে গেলে পাবেন। শুভ দৌড়ে যেতে লাগলো। একটু যেতেই দাঁড়িয়ে বলতে লাগলো, লোকটা আমার সাথে কথা বলার সময় ঘামছিল কেন? চোখের মাঝে একটা ভয় দেখা যাচ্ছিল, যা সব অপরাধীদের চোখে থাকে। আর তাই এত তাড়াহুড়া কিসের যে লিফটে খুলছে না দেখে সিঁড়ি দিয়ে নামতে লাগলো? গাইস, ওই লোকটাকে আটকাও তাড়াতাড়ি। ওকে স্যার। শুভ তার পিস্তল বের করে ওটিতে ঢুকলো। কে তুমি? আর এখানে পিস্তল নিয়ে ঢুকলে কি করে? শুভ তাকে দেখলো যে ভুল নয়, সঠিক জায়গায় এসেছে। বেডের মধ্যে আমি শুয়েছিলাম। বেরিয়ে যান বলছি। আমি সিবিআই অফিসার, এটা একটা ইললিগ্যাল অপারেশন, এটাকে এক্ষুনি বন্ধ করুন। কি? ডক্টর কামাল তো বলেছিলেন এটা সম্পূর্ণ লিগ্যাল অপারেশন। এখানে পরিবারের এবং ডোনারের অনুমতি আছে। না নেই। এখন অপারেশন বন্ধ করবেন নাকি আমি গুলি চালাবো? স্যার, আমরা এটা জানতাম না। জানলে এমন কাজ কখনো করতাম না। নিহানকে সুস্থ করতে কত সময় লাগবে? 1 ঘন্টা। কিন্তু সে আর বাঁচবে কিনা সেটা জানি না, কারণ আমরা কিডনি ট্রান্সফার করার 70% কাজ করে ফেলেছি। যে করে হোক তাকে বাঁচাতে হবে, না হলে তোমাদের কাউকেই আমি ছাড়বো না। এদিকে মহিম ওই লোকটাকে নিয়ে আসে।
স্যার এ বেড়াই ডক্টর কামাল। তার বাচ্চা বলে মুখে খুশি মারলাম। তারপর তাকে বেঁধে তার কথা শুনতে লাগলো। বল এমন কাজ করলি কেন? টাকার লোভে স্যার। নিহালের কি ওই রোগ হয়েছে? না স্যার, মার্কেটে এবি নেগেটিভের দাম অনেক বেশি। একটা কিডনির দাম 1 কোটি টাকা। আমি যখন সিলেট সিটি জেলায় যাই আসামিদের স্বাস্থ্য চেক করতে, তখন জানতে পারলাম নিহানের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। তারপর আস্তে আস্তে তার সাথে বন্ধুত্ব করে তার জীবনের সকল ঘটনা জানতে পারলাম। পরিবারের প্রতি একটা ঘৃণা সৃষ্টি করলাম তার মনে। একদিন সে আমাকে জানালো তার কফের সাথে কালো রক্তের কিছু যেন একটা জিনিস বেরিয়েছে। সেদিন থেকে আমি আমার প্ল্যান বানিয়ে নিয়েছিলাম। তাকে বুঝালাম যে তার মরণ ব্যাধি রোগ হয়েছে, 3 মাস পর তার মৃত্যু হবে নির্মম ভাবে। 2টা সময় মানুষের বুদ্ধি কাজ করে না, 1 রাগের মাথায়, 2 ভয়ে। আর আমি তো তাকে এমন ভয় দেখিয়েছি যে বোকার মতো আমার কথা বিশ্বাস করে নিল। ট্রলি নিয়ে লিফটে ঢুকলি, লিফটের উপরের অংশ কেটে ছাদে গেলি, তারপর পেছনের গেট দিয়ে বাইরে। তাহলে এখানে আসলি কিভাবে? ওটা তো ছিল টাইম পাস। মানে কি? মানে হলো যে ট্রলি নিহানের কেবিন থেকে বেরিয়েছিল, সেখানে নিহান নয়, আমার লোক ছিল। আর নিহানকে আমি এর আগেই ফোন দিয়ে বলে দিয়েছিলাম 115 নম্বর কেবিনে চলে যেতে। আমি জানতাম যে তুই সিবিআই, এজন্যই খেলাটা খেললাম, যাতে তুইও ওদিকে ঘুরবি আর আমি এদিকে আমার কাজটা করে নিব। কিন্তু একটা ভুলের জন্য সব হলো। যদি ওই চিঠিটা ফেলে দিতাম তাহলে আজ। তোর সাথে আর কে কে আছে? বলবোই না। শুভ কামালে নাকি একটা ঘুষি দিয়ে বলল, অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ কর। কত দিব স্যার? 15 নাকি 20? 90 ডিগ্রি দিবি। এদিকে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে মুখটা মলিন করে বলল, এখন সব উপরওয়ালার হাতে। ডাক্তার বেরিয়ে যেতেই সবাই ঢুকলো। নিহা আমার বুকের উপর ঝাপটে ধরে কাঁদছিল, তার পাশে নীলাপু আর ঐশী। আর এদিকে আব্বু সোজা আমার পায়ের কাছে এসে আমার পা দুটি ধরে বলতে লাগলো, ভুল করলে ক্ষমা করা হয়, আর আমাকে সে ক্ষমা চাওয়ার সুযোগটাই দিলি না বাবা। সবাই কাঁদছে। করিম চাচা চাচি আর রিয়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। কান্নার শব্দটা তখন আরো বেড়ে যায় যখন টিকটিক করে কম্পিউটারে দেখালো আমার পাস দুর্বল হয়ে আসছে। সে আর আমাদের মাঝে নেই। আমার হাত ধরে চেক করে বলল। কান্নার শব্দ আরো বেড়ে গেল। সবার চোখে জল, কেউ চিৎকার করে, আবার কেউ নীরবে কেঁদে যাচ্ছে। ভাই একটিবার কথা বল, বল না ভাই, তোকে ছাড়া আমি জিন্দা লাশ হয়ে যাব ভাই। আমাকে জোরে ধরে বলল নিহা। তখন আম্মু কেবিনে ঢুকতে ঢুকতেই বলতে লাগলো, বাবা যাস না তুই, আমি থাকতে পারবো না তোকে ছাড়া। আল্লাহ গো, আমার হায়াত নিয়ে তুমি আমার ছেলের হায়াত বাড়িয়ে দাও। তখন এসে বুঝতে পারলো আমার হাতের পাস এখন আবার কাজ করতেছে। 2 নয়ন ভরা জল নিয়ে কম্পিউটারের দিকে তাকিয়ে দেখলো পাস বেড়ে উঠেছে। আম্মু শেষ কথাটা হয়তো কবুল হয়েছে খোদার দরবারে। তাই তো আমি মৃত্যুর দরবার থেকে ফিরে এলাম। যখন চোখটা খুললাম, কে যেন আমার নাকে মুখে কপালে কিস করতে লাগলো। তাকে দেখে আমার কলিজা পাগল বেশে আমাকে কিস করেই চলেছে। বল, আর কোনোদিন আমাকে ছেড়ে যাবি না? হুম কি? হ্যাঁ, তোকে ছেড়ে যাবো না কোনোদিন। তারপর নিহা আমাকে আবার জড়িয়ে ধরে কপালে কিস করলো। নিহা যেন কোনো এক মহান কিছু জয় করে ফেলেছে আমাকে ফিরে পেয়ে, যেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। আজ আমি না ফিরলে কারো জীবন কেমন কাটতো জানি না, কিন্তু 2টো মানুষের জীবন এলোমেলো হয়ে যেত। 10 বছর পর সবাই আমাকে ভুলে গেলেও আমার জন্য মৃত্যুর আগের দিন পর্যন্ত জায়নামাজে বসে কাঁদতেন আমার আম্মু। 10-20 বছর পর ছেলে মেয়েদের আমার কথা বলতে বলতে কেঁদে উঠতো আমার বোন নিহা। 2 মাস পর শালা বাবু এদিকে আসো। বারান্দায় সিগারেটাতে দাঁড়িয়ে কথাটি বলল শুভ ভাই। ওগো বউ, শুনছুনি? বলো। পাশের রুম থেকে বলল ঐশী, এদিকে একটু আসবে? বলো কি হয়েছে? আমি তোমার কি হই? জামাই। সে অনুযায়ী আমি তোমার ভাইয়ের কি হই? বোন, জামাই, দুলা ভাই, জেঠু। তাহলে উনি আমাকে শালাবাবু বলেন কেন? আমি আর এ বাড়িতে থাকবো না। থুকু, এটা তো আমারই বাড়ি, আমি আর ওনার বাড়িতে যাবো না। সত্যি তো ভাই, তুই শালা বাবু ডাকছিলি কেন তোর দুলা ভাইকে? শালাকে শালা ডাকবো না তো কি ডাকবো? দ্বিতীয়বার বলবি তো তোর জিভ ছেড়ে ফেলবো। তোর ভাবিকে তুই সামাল দিস। নিজের বউকে নিজে সামাল দিবে, আমার বউ দিবে কেন?
ক্ষমা করে দে বোন, আজ থেকে নিহানকে দুলাভাই বলে ডাকমু। ওকে, মনে থাকে যেন। বলে এসে চলে গেল। আচ্ছা মিস্টার, বোনের জামাই দুলাভাই। তখন আমার বোন এসে হাজির। বোন, দেখেছিস তোর জামাই কত কিপটে? কি করছেন দিনে? ঈদের সময় যাতে সালামি না দেন সেজন্য আমাকে দুলাভাই ডাকতেছে। ওই, তুমি দুলাভাই ডাকছো কেন? ইয়ে আমি কত করে বলছি শালা বলে ডাকতে, তিনি মানতেছেন না। আমার কথা শুনে শুভ ভাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। একটু আগে বললাম কি আর এখন বলি কি? এখানে আমাকে ফাঁসানো হচ্ছে। দেখছিস বোন, উনি আমাকে মিথ্যাবাদী বলতেছে। আল্লাহ, আমি কই বললাম তুমি মিথ্যা বলছো? শুনি যদি আবার তুমি তাকে দুলাভাই ডাকছো তাহলে খবর আছে, আর একটাও কথা না। বলে নিহা সেখান থেকে চলে গেল। তখন প্রায় 2 মিনিট নীরবতা পালন করার পর শুভ বলল, আচ্ছা নিহান, বউ শুনছো, তোমার ভাই আমাকে নাম ধরে ডাকছে। কথাটা এসে শুনেছে কিনা জানি না, তবে ঘুরে তাকাতে দেখলাম শুভ ভাই গায়েব হয়ে গেছে। শালা ডাকলে বোন হুমকি দেয়, আর দুলাভাই ডাকলে বউ হুমকি দেয়। হয়তো এটাই বেচারা নিয়তি। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। খুব মজার একটি গল্প ছিল, অনেক কষ্টে দুঃখেরও ছিল। তো আশা করি সবার ভালো লাগবে। তো জানাতে বলবে না কেমন হয়েছে।